আমরা গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং কোর্সের আজকে প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ন্যাশনাল আইটি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অফ বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের এই কোর্সটার নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি সেটা সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমার এই কোর্স করে কোনো লাভ নেই। বিকজ অফ আমি একটা কাজ করতে চাচ্ছি, সেই কাজটা আসলে কেমন হবে, কি হবে না হবে সেটা সম্পর্কে আগে আমাকে জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আমি একটা ব্যবসা শুরু করব, ব্যবসাটা আসলে কেমন, ব্যবসাটা কি ভালো হবে না খারাপ হবে, বা ব্যবসাটার ডিমান্ড কেমন, এই বিষয়গুলো যদি আমার ভালো একটা আইডিয়া না থাকে তাহলে আমি কি করতে পারবো না, কখনোই এই ব্যবসায় ইমপ্রুভ করতে পারবো না। এর জন্যই আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি সেই কোর্সটা সম্পর্কে আগে জানতে হবে, বা এর যে আপনার ফিউচার আছে কি আজ নেই, এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, কনফার্ম হইতে হবে। এজন্য জি, আমি ছোট একটা প্রিপারেশন নিয়ে আসছি আপনাদের সামনে, অর্থাৎ ছোট একটা প্রেজেন্টেশন নিয়ে আসছি। এই প্রেজেন্টেশনটা আমরা একটু দেখব। তো যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে, তো গ্রাফিক্স ডিজাইন জিনিসটা সম্পর্কে না জেনে আমি যদি এই বিষয়ে আগাই বা এই বিষয় নিয়ে কোনো কিছু করতে চাই তাহলে আমি কি করতে পারবো না, ওটা নিয়ে ইমপ্রুভ করতে পারবো না। তো এই বিষয়টার মধ্যে যখন আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, তো ম্যাক্সিমাম যে আনসারটা আসে সেই আনসারটা হচ্ছে যে কোনো কিছু আর্ট করা বা কোনো কিছু আর্ট করার মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, বা কোনো কিছু ডিজাইন করে প্রকাশ করার নামই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখন এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটার যে উত্তরটা আমি পেলাম, অ্যাকচুয়ালি কি আসলে এটা একটা গ্রাফিক্স ডিজাইন? অ্যাকচুয়ালি কিন্তু এটা গ্রাফিক্স ডিজাইন না। যদি এইটা গ্রাফিক্স ডিজাইন হতো, বা এটাকে যদি আমি গ্রাফিক্স ডিজাইন বলতাম, তাহলে খেয়াল করে দেখেন, আমি এটার কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমরা ওয়ালের মধ্যে দেখি চিকা মারতেছে, আমরা অনেকেই দেখছি যে ওয়ালের মধ্যে লিখা লিখে। তো ওয়ালের মধ্যে লিখা লিখতেছে, উনি হচ্ছে হাতে আর্ট করছেন তুলি দিয়ে। তাহলে তো আপনার কথা মতো বা আমাদের কথা মতো এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আবার দেখবেন যারা চারুকলায় লেখাপড়া করেন, বা আর্ট গ্যালারিতে লেখাপড়া করেন, ওনারা হচ্ছে ক্যানভাস নিয়ে, অর্থাৎ সামনে হচ্ছে হাতে একটা সাদা কাগজ নিয়ে ওটার মধ্যে একটা আর্ট করতেছেন, আর্ট করে কোনো কিছু একটা ভাব প্রকাশ করতেছেন। এটা হচ্ছে একটা গ্রাফিক্স। অ্যাকচুয়ালি না, গ্রাফিক্স ডিজাইন করার মূল শর্ত হচ্ছে আপনার সফটওয়্যার ব্যবহার করতে হবে। আপনি যেই ডিজাইনই করেন না কেন, যা কিছুই করেন না কেন, আপনাকে সফটওয়্যার ইউজ করতে হবে। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মূল কথা বা মূল থিম। সো আমি যদি কোনো ডিজাইন কনসেপ্ট করি, তো আমরা যদি গ্রাফিক্স ডিজাইন করতে চাই, অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সফটওয়্যার ইউজ করতে হবে। যদি আমি সফটওয়্যার ইউজ না করি তাহলে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে পড়বে না। অর্থাৎ যারা ওয়ালে হচ্ছে চিকা ইউজ করেন ওদেরকে বলা হয় আর্টিস্ট, ওদেরকে বলা হয় আর্টিস্ট। এবং যারা হচ্ছে আপনার ক্যানভাসের মধ্যে গিয়ে করেন, ওরাই হচ্ছে আপনার আর্টিস্ট, বা আপনার চিত্রকলা প্রদর্শনী বা চিত্রকলা তৈরি করার যারা আছেন তারা। তো আর আমরা যদি সফটওয়্যারের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করি, দিস ইজ কল গ্রাফিক্স। বুঝতে পারছি? তো আমি যে বিষয়টা একটু জাস্ট বুঝাতে চাচ্ছিলাম, বা যে জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে যে আমি কোনো কিছু প্রকাশ করব, অবশ্যই সেটা সফটওয়্যারের মাধ্যমে, আর ওইটা হতে পারে লেখা অথবা ছবি, লেখা অথবা ছবি, অথবা লেখা এবং ছবির কম্বিনেশনে এমন একটা মিনিংফুল জিনিস বা এমন একটা মিনিংফুল আপনার কোনো কাজ, যার মাধ্যমে একজন ক্লায়েন্ট বা একজন লোক বুঝতে পারবে আসলে সে কি প্রোভাইড করতেছে বা সে কি করতে চাচ্ছে। এটা হচ্ছে জাস্ট আমি আমার মতো আপনাদেরকে বুঝালাম। এখন চলেন যে আপনার গ্রাফিক্স ডিজাইনটা কি, কেমন, কি বিষয়ে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তা আমি আবারও একটু আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড ফর ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে আপনাদেরকে টোটাল ফ্রিল্যান্সিং করার একদম টোটাল পরিপূর্ণ গাইডলাইন্স দেওয়া হবে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে আপনার কাজ, আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি এটা নিয়ে ভালো কিছু করতে পারবেন। এটার একটা প্রুফ আমি আপনাদেরকে দেখা দেবো। তাহলে চলুন শুরু করি। একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাবাউট মি, অর্থাৎ আমি কে। আমি হচ্ছে তৌহিদুল ইসলাম শোয়েব। আমি কিছুদিন আগে আপনার এলইডিপির, আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। লাস্ট যে আপনার এলইডিপির যে কোর্সগুলো ছিল, অর্থাৎ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট যে অপশনগুলো ছিল, সেটার মধ্যে আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার লিড ট্রেনার হিসেবে ছিলাম।
বিগত 7 বছর যাবত আমি আপনার গ্রাফিক্স ডিজাইনের সাথে জড়িত আছি, যদিও আপনার এটা 2012 সাল থেকে আমি আপনার গ্রাফিক্সের সাথে যুক্ত, কিন্তু প্রফেশনালি গ্রাফিক্সের সাথে যুক্ত হচ্ছে 7 বছর যাবত। এর আগে বেসিস যে ইনস্টিটিউট আছে, আপনারা অনেক হয়তো বা অনেকেই জানেন যে বেসিস বিআইটিএম যে অংশটা আছে তার মধ্যে আমি গ্রাফিক্স ডিজাইনের লিড ট্রেনার হিসেবে ছিলাম। এছাড়াও আপনার বাংলাদেশ ফ্রিল্যান্স মিনিস্ট্রির আন্ডারে আপনার এসইএপি প্রজেক্টের গ্রাফিক্স ডিজাইনের লিড ট্রেনার হিসেবে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 1500-র উপর স্টুডেন্ট আমার হাতে বের হয়েছে। তো এর মধ্যে আপনার অনেকেই আছে কর্পোরেট লেভেলে জব করতেছেন, অনেকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন, আবার অনেকে কোনো কিছুই করতেছেন না। এর মধ্যে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে কোনো কিছুই করতেছেন না তারা অ্যাকচুয়ালি এই বিষয়টাকে সেক্টরটাকে ধরতে চায় নাই বা এই সেক্টরটাকে নিয়ে গবেষণা করে নাই। আমি একটু আগে একটা কথা বলছি, আমি আপনাকে মানে ফুল গাইডলাইন্স দেব, বাকি কাজটা হচ্ছে আপনার। এখন আপনি যদি হতাশ হয়ে যান বা আপনি যদি এটার উপর ধৈর্য ধারণ করতে না পারেন, তাহলে আপনি কি করতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না। এবার চলেন আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আমরা হয়তো বা অনেকেই কোডাক ক্যামেরা, তারপর হচ্ছে ডায়নোরা টিভি, তারপর হচ্ছে নোকিয়া মোবাইল, এগুলোর নাম আমরা অ্যাভেলেবেল শুনছি। এখানে আরও কয়েকটা অপশন আছে, জাস্ট আমি কয়েকটা নাম বলতেছি এই কারণে যেগুলো আমরা অলরেডি শুনছি। এগুলো এর মধ্যে নোকিয়া মোবাইলটা শুনি না এমন কেউ নাই, অ্যাভেলেবেল শুনছি। এই নোকিয়া যে মোবাইলটা আছে, এই নোকিয়া মোবাইল, কোডাক ক্যামেরা, এই যে অংশগুলো আছে, এগুলোর সাথে আসলে গ্রাফিক্সের মানে সম্পর্কটা কি বা কেনই বা আমি আপনাকে দেখাচ্ছি এই সম্পর্কে একটু বলি। একটা সময় কোডাক ক্যামেরা অর্থাৎ হাতে রিল নিয়ে একটা ছবি তোলা হতো, সেই যে ক্যামেরাগুলো আছে ওটার মধ্যে আপনার কোডাক ক্যামেরাটা ইউজ করা হতো। তারপর হচ্ছে মোবাইলের ক্ষেত্রে সবাই বলতো যে আপনার নোকিয়ার জন্য, নোকিয়া কেনার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করতো আমি একটা মোবাইল কিনবো, তখন আপনি ফার্স্ট যে রিকমেন্ডেশনটা করতেন সেটা হচ্ছে নোকিয়া মোবাইল কিনবেন। কেন? কারণ হচ্ছে কোডাক ক্যামেরার বা কোডাকের রিল বা কোডাক ক্যামেরার যে আপনার সার্ভিসটা ছিল খুবই ভালো ছিল। নোকিয়া মোবাইলের যে সার্ভিসটা ছিল খুবই ভালো একটা সার্ভিস ছিল, যার জন্য আপনি কি করতেছেন, ওনাকে রিকমেন্ডেশন করছেন। বাট হচ্ছে এখন আপনাকে যদি বলা হয় যে আমি একটা মোবাইল কিনবো, তখন আপনি নিশ্চয়ই 100-র মধ্যে একজনও মনে হয় নামটা নেবেন না যে নোকিয়া মোবাইল কিনো। কেন? এটার কারণ হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে, অর্থাৎ আপনি এখন যা যা চান সেই ফিচার্সগুলো আপনার নোকিয়া মোবাইলে নেই। অর্থাৎ আপনি চাচ্ছেন 8 GB র্যাম বা 4 GB র্যাম, হাই ক্লাস অ্যান্ড্রয়েড অপশন, তারপর হচ্ছে আপনার ভিতরে আপনার মানে ফুল স্পিড রোম থাকবে, আপনার স্টোরেজ বেশি থাকবে, অ্যান্ড্রয়েড ভার্সনটা ভালো, এই বিষয়গুলো যে আপনি চান, ক্যামেরার অংশগুলো থাকবে, ক্যামেরার র অংশ থাকবে, এই যে অপশনগুলো আছে, সেলফি ক্যামেরা ভালো থাকবে, এই যে অপশনগুলো আপনার চাওয়া, অর্থাৎ আপনার যে চাওয়া পাওয়াটা আছে সেই চাওয়া পাওয়াটা নোকিয়া পূরণ করতে পারেনি, যার ফলে নোকিয়া কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে। এটার মেইন কথাটা হচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে সে আগাতে পারেনি। কিন্তু দেখেন রিয়েলমি সেট আমার মনে হয় 6 মাসও বা 1 বছরও হয় না বের হয়েছে রিয়েলমি, বা 1 বছর বা 1.5 বছর হয়েছে বের হয়েছে, অথচ স্যামসাং বলেন, হুয়াই বলেন, ওপো বলেন, এদেরকে টেক্কা দিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ কেন জানেন? কারণ হচ্ছে ওরা মার্কেটের মানুষ অর্থাৎ একজন ক্লায়েন্ট কি চায় সেটা নিয়ে গবেষণা করছেন আগে, দেন হচ্ছে ওরা মার্কেটে আসছে। ওনারা যদি আগে মার্কেট আসতো তারপর হচ্ছে গবেষণা করতো, তাহলে কিন্তু ওনারা ভালো কিছু করতে পারতো না। তবে একমাত্র বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যদি আমার নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারি বা পরিবর্তন করতে না পারি, তাহলে আমি কি করতে পারবো না, কোনো ধরনের উন্নতি করতে পারবো না। একটা সময় খেয়াল করে দেখেন, প্যান্ডেমিকের আগে একটা সময় মানুষ আপনার হু হু করে সবাই ডিগ্রি 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 নিয়েছিল, কিন্তু দেখেন প্যান্ডেমিকের সময় যারা অনলাইন বিজনেস করতেছেন তারাই কিন্তু ভালো করতেছেন। এর মধ্যে মাস্টার্স পাস বা পিএইচডি পাস যারা করছেন তারা কিন্তু ভালো কিছু করতে পারতেছেন না, কারণ তারা হচ্ছে পুঁথিগত বিদ্যা নিয়ে আছেন, স্কিল ডেভেলপমেন্ট করেন নাই। এই কথাগুলোর মূল কথাটাই হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর এই স্কিল ডেভেলপমেন্ট করার মেইন থিমটা হচ্ছে আপনাকে এমন একটা সেক্টরকে বেছে নিতে হবে যেই সেক্টরের ভবিষ্যৎ আছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কোন সেক্টরের ভবিষ্যৎ আছে? এই যে আমরা যে আপনার গত প্যান্ডেমিক সময়টা যদি আমি যেটা গেলাম, এই সময়টার যদি একটু ফলো আপ করি তাহলে আমি একটা বুঝতে পারবো। এরপরে সাইডে যাই, তার এরপরে সাইডে গেলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। তা আমি যে এই যে প্যান্ডেমিক সময়ের কথা বলতেছি, প্লাস হচ্ছে আপনার 1.5 বছরের কথা বললাম, অনলাইন বিজনেসের কথা বললাম, এগুলোর সাথে গ্রাফিক্স ডিজাইনের কি সম্পর্ক, এটা সম্পর্কে আমার একটু জানতে হবে। এই যে প্যান্ডেমিক সময়টা গেল বা কোভিড যে সময়টা যাচ্ছে গত 1.5 বছর যাবত, এর মধ্যে যারা অনলাইন বিজনেস করতেছে প্রত্যেকজনই ভালো আছেন, কিন্তু যারা হচ্ছে প্রতিগত বিদ্যা অত কোনো স্কিল ডেভেলপমেন্ট করেনি, তখন কি হতে পারে না, তারা কি করতে পারে না, ভালো কিছু করতে পারেনি।
কেন করতে পারে নাই বা কেন বা অনলাইন যারা করছেন তারা ভালো করছেন? কারণ হচ্ছে আমি একটা অনলাইন বিজনেস শুরু করব। আমি একটা অনলাইন বিজনেস শুরু করার জন্য আমার কি করতে হবে? একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। উইদাউট ওয়েবসাইট বা আপনি একটা ফেসবুক পেজই খোলেন না কেন, যাই খোলেন না কেন, আপনাকে কি করতে হবে? ওইখানে কিছু ডিজাইন করতে হবে। কি কি ডিজাইন করতে হবে? আমি যদি ওয়েবসাইট তৈরি করি, আমার ওয়েবসাইটের একটা লগো প্রয়োজন। আমাকে লগোটা তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইনের কাছে যেতে হবে। আমরা যে ফটোশপের মধ্যে দেখবেন ইদানিং প্রচুর আপনার আসতেছে ব্যানার, আসতেছে প্রচুর ব্যানার আসতেছে, যে আপনার কোর্সের ব্যানার আসতেছে, বিভিন্ন খাদ্য সামগ্রীর ব্যানার আসতেছে, অন্যান্য শপিংয়ের ব্যানার আসতেছে। এই যে জিনিসগুলো আসছে এগুলো হচ্ছে ব্যানার বলা হয়, অর্থাৎ প্রচারের জন্য ইউজ করা। আর এগুলো করছেন একজন গ্রাফিক্স ডিজাইনার, এগুলোও করছেন একজন গ্রাফিক্স ডিজাইনার। অর্থাৎ আপনি যাই শুরু করেন না কেন, ডিজাইন আপনার প্রয়োজন হবে। আর ডিজাইন নেই এমন কিছু নাই। আপনি একটা শার্ট পরে আছেন, দেখেন ডিজাইন আছে। আপনি একটা প্যান্ট পরে আছেন, ডিজাইন আছে। আপনি হাতে ঘড়ি দিয়েছেন, একটা ডিজাইন আছে। আপনার সামনে একটা খাতা আছে, সেটার মধ্যে একটা দেখেন ডিজাইন আছে। এই যে ডিজাইন যে আছে, ডিজাইন রিলেটেড যাবতীয় যা আছে সব কিছু গ্রাফিক্স ডিজাইন। দ্য মেইন যে থিমটা হচ্ছে, তো গ্রাফিক্স ডিজাইন এমন একটা স্কিল, যে স্কিলটা আপনি যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন বা গেইন করতে পারেন, আপনাকে পিছনে তাকাইতে হবে না। তবে হ্যাঁ, বর্তমান অবস্থাটা এমন একটা অবস্থা যে অনেক মানুষ স্কিল ডেভেলপমেন্ট করছে, অর্থাৎ অনেক মানুষ এই গ্রাফিক্স ডিজাইন শিখছেন, ওয়েব ডিজাইন শিখছেন, আপনার ডিজিটাল মার্কেটিং শিখছেন। এর মধ্যে গ্রাফিক্স ডিজাইনের সংখ্যাটা অনেক বেশি। তো আমাকে যদি এই সেক্টরগুলোর মধ্যে ভালো করতে হয়, আমাকে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হবে। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা প্রফেশনাল না হয়ে আমি যদি কাজ করতে নামি, তাহলে কিন্তু আমি ভালো কিছু করতে পারবো না। এজন্য আমাকে মিনিমাম 6 থেকে 1 বছর বা অন্ততপক্ষে 6 মাস আমাকে কাজ করতেই হবে। খুবই হার্ড অ্যান্ড সোর কাজ করতে হবে। কাজ করার পরে গিয়ে আপনি যদি ভালো কিছু করতে পারবেন। খেয়াল করে দেখেন, আমি গত 12 বছর যাবৎ 11 বছর যাবৎ এই গ্রাফিক্সের সাথে যুক্ত আছি। গত 7 বছর যাবৎ প্রফেশনালি গ্রাফিক্সের সাথে যুক্ত আছি। কিছুদিন গতকাল আমাকে আমার ক্লায়েন্ট একটা কাজ দিচ্ছেন, দেওয়ার পর ওইটা নিয়ে আমি একটু হেজিটেশন আছে, এটা আসলে কিভাবে কি করতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এখনও আমি শিখতেছি। হয়তো বা অনেকে বলবেন কি আপনি কেউ করতে, হ্যাঁ অবশ্যই করতে হবে না এমন কিছু নাই। মানে ওই যে বলে না যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হবে, আপনাকে আপনার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন আমি যদি বলি উনি কি জানেন, আমি তো এত বছর যাবত গ্রাফিক্স শিখতেছি, বাট হচ্ছে এই জিনিসগুলো তো আমি পাইনি। এজন্য আপনাকে শিখতে হবে। আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি এটা নিয়ে ঘাটবেন, তত আপনি ভালো কিছু করতে পারবেন। এজন্য এই গ্রাফিক্স ডিজাইন আপনাকে কি করতে পারেন, আপনার ক্যারিয়ারটা চেঞ্জ করে দিতে পারে, এমনকি আপনার জীবনটা পাল্টে দিতে পারে গ্রাফিক্স ডিজাইন, যদি আপনি এই গ্রাফিক্স ডিজাইন ঠিকঠাক মতো কাজ করেন। আপনি ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে জব সার্চ করেন, দেখবেন যে আপনার মিনিমাম 1-150 জব আছে গ্রাফিক্সের উপর ডেইলি, এবং প্রত্যেকটা স্যালারি 20,000, 25,000, 30,000 টাকা স্যালারি। তো আপনি যদি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, খুব সহজে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এইবার চলেন আমরা একটু চাকরির দুনিয়াটা ঘুরে আসি। বিগত 10 বছর, অর্থাৎ 2010 থেকে 2019 এই সময়টার মধ্যে প্রযুক্তিগত ব্যবহার বাড়ছেন, অর্থাৎ আস্তে আস্তে মানুষ প্রযুক্তির দিকে আসতেছে। পুঁথিগত ছেড়ে আস্তে আস্তে আপনার অনলাইনের দিকে আসতেছে। কারণ দেখেন, আপনি সারাদিনের মধ্যে যতটুক সময় ব্যয় করি, যেখানেই থাকি না কেন, দেখবেন যে মোবাইলের মধ্যে ব্যয় করতেছি। ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, মোবাইল ইউজ করতেছি। আপনার বাসায় যাচ্ছি, শুয়ে আছি, মোবাইল ইউজ করতেছি। এই যে বিষয়টা আছে, এই জন্য মানুষ কী করতেছে, প্রযুক্তির প্রতি বেশি গিয়ে হয়। কারণ কেন, ওইটার মধ্যে আপনাকে একটা পত্রিকা কিনতে হয় না, অটোমেটিক পত্রিকার যাবতীয় সব কিছু আপনি ফেসবুকে পেয়ে যাচ্ছেন। এই জন্য আগামী সময়গুলোতে, অর্থাৎ 2020 থেকে 2029 একটা জরিপ দেখানো হয়েছে, এই সময়টার মধ্যে আপনার কী হবে, প্রযুক্তির ব্যবহার অনেক বেড়ে যাবে। সো আপনি যদি সঠিকভাবে এই কোর্সটা করতে পারেন এবং এর থেকে আপনি ঠিকঠাক মতো শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, একে কাজে লাগিয়ে ভবিষ্যতে আপনি খুব সহজে আপনার নিজের ক্যারিয়ার গঠন করতে পারেন। এরপরে চলেন সামনে একটু যাই। এখন আসি আমরা হচ্ছে একটু আগে যে কথাগুলো বললাম, যে আপনার গ্রাফিক্স ডিজাইন করব, গ্রাফিক্স ডিজাইন এই, গ্রাফিক্স ডিজাইন সেই, গ্রাফিক্স ডিজাইন করলে এই সেই, এইটার বিষয়টা আমি যেটা এখন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আসলে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি। যদিও আমি আপনাদেরকে শুরুতে একটু বলছি গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি। এই যে এখন আমার সামনে যে স্লাইডটা আছে, এই স্লাইডটা হচ্ছে গুগল বলেন, উইকিপিডিয়া বলেন, বিভিন্ন সোর্স আছে, এই সোর্স থেকে যদি আপনি সার্চ করে দেখেন যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, তখন দেখবেন আপনার সামনে এরকম কিছু মিনিং আসবে। ওইখান থেকে আমি আপনাদের জন্য একটা মিনিং নিয়ে আসছি যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন। এখানে খেয়াল করে দেখেন লেখা আছে, গ্রাফিক্স ডিজাইন ইজ অ্যান আর্ট অ্যান্ড প্র্যাকটিস অফ প্ল্যানিং অ্যান্ড প্রজেক্টিং আইডিয়াস অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ ভিজুয়াল অ্যান্ড টেক্সচুয়াল কন্টেন্ট। গ্রাফিক্স ডিজাইন অলসো নোন অ্যাজ কমিউনিকেশনস ডিজাইন থ্রু টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। আমি জিনিসটা বাংলা একটু বলে দিচ্ছি, তাহলে বুঝবেন।
গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা আর্ট বা প্র্যাকটিস এবং প্ল্যানিং প্রজেক্ট ইন আইডিয়াস। আমি একটা ওই যে একটু আগে বললাম আমি একটা কাজ করব, আমি একটা বিজনেস করব, সেই বিজনেসটা শুরু করার আগে আমি প্রজেক্টটা কী ছিল প্রজেক্ট সম্পর্কে আমার আইডিয়া নিতে হবে, অর্থাৎ বিজনেসটা সম্পর্কে আমাকে আইডিয়া নিতে হবে। দেন হচ্ছে আমাকে একটা প্ল্যান করতে হবে। দেন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স গেদার করতে হবে যে আসলে বিজনেসটা কেমন হবে। এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা কিছু তৈরি করতে হবে বা একটা কিছু রেডি করতে হবে, একটা দোকান নিতে হবে বা যে কোনো একটা কিছু করতে হবে। এটা হতে পারে ভিজুয়াল অথবা টেক্সচুয়াল কন্টেন্ট। আমি জাস্ট এটা গ্রাফিক্সের ভাষায় বললাম। ভিজুয়াল অর্থাৎ আমি একটা দোকান নিলাম, দোকান নিয়ে আমি গা করলাম, এটাও হইতে পারে। অথবা মানুষের মুখে মনে মনে মানুষের কাছে প্রচারের মাধ্যমে হইতে পারে, যে আমি লিখে দিলাম ভাই আমি এই কাজটা করি, সবার মধ্যে লিফলেট বিলিয়ন করে দিলাম। এর মাধ্যমে কি বুঝলো যে আমি এই কাজটা করলাম বা আমি এই কাজটা করতে পারি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাকে গ্রাফিক্স ডিজাইনের মেইন থিমটা হচ্ছে আমাকে এমন একটা অপশন পরিপূর্ণ করতে হবে, সেটা লিখার মাধ্যমে হোক অথবা দেখার ছবির মাধ্যমে হোক, যে কোনো একটা ভাবে আমাকে এমনভাবে একটা ডিজাইন উপস্থাপন করতে হবে যার মাধ্যমে মানুষ বুঝতে পারবে আমি কি ধরনের কাজ প্রোভাইড করি। যেমন আমি একটু আগে বললাম, একটা ছোট একটা উদাহরণ দেই, আমি মিষ্টির দোকানে যাচ্ছি, আমি কিভাবে মিষ্টির দোকান চিনবো? কারণ উপর একটা সাইনবোর্ড দেওয়া আছে, মিষ্টি দেওয়া আছে, ওখানে লেখা আছে মিষ্টির দোকান বা সুইটস। আপনি খুব সহজেই কিন্তু ওইখানে যাচ্ছেন। এই যে ভিজুয়াল কন্টেন্টসটা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ। তো এইভাবে যে কোনো কিছু, যে কোনো কিছু সেটা লিখার মাধ্যমে হোক, তারপর ইমেজের মাধ্যমে হোক, অথবা দুইটার কম্বিনেশনের মাধ্যমে কোনো মানুষকে যদি কোনো কিছু ইনফরমেশন পৌঁছায় দেয়, এই যে বিষয়টা আছে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। অর্থাৎ ডিজাইন রিলেটেড যাবতীয় যত কিছু আছে সব হচ্ছে গ্রাফিক ডিজাইন। খেয়াল করে দেখেন, স্ট্রেপ একটা শার্ট আমি ইউজ করছি, কি বোঝাচ্ছে মানুষকে যে এইগুলো স্ট্রেপ একটা জিনিস, এই ডিজাইনটা হচ্ছে স্ট্রেপ ডিজাইন, দিস ইজ কল গ্রাফিক ডিজাইন। এখন সাদা যদি একটা শার্ট আমি রাখি, যে একটা এক জায়গায় সাদা রাখলাম, আরেক জায়গায় স্ট্রেপ একটা শার্ট রাখলাম, আপনাকে যদি বলা হয় এটা কি সাদা শার্ট, এটা স্ট্রাইপ শার্ট, এই স্ট্রাইপ শার্টের যে ডিজাইনটা হচ্ছে আপনি দেখেই তো বুঝতে পারছেন যে এটা একটা স্ট্রাইপ শার্ট। ঠিক এই কথাটাই হচ্ছে মেইন, যে আপনাকে এমন একটা ডিজাইন কনসেপ্ট করতে হবে বা এমন একটা কিছু তৈরি করতে হবে যেটার মাধ্যমে মানুষ ইনফরমেশন পাবে যে হ্যাঁ এটা এরকম। এরপর খেয়াল করে দেখেন লেখা আছে গ্রাফিক ডিজাইন ইজ টু ক্রিয়েট সামথিং দ্যাট ইজ প্লেসিং টু আই, অর্থাৎ মানুষের চোখটাকে ধরতে পারবে, অর্থাৎ চোখ আই ক্যাচিং করতে পারবে, মানুষ বুঝতে পারবে, মানুষ যখন দেখবে দেখে বুঝতে পারবে আসলে জিনিসটা কি। অ্যান্ড গেট দ্য অ্যাটেনশন অফ দ্য ভিউয়ার, দেখেই মানুষ বুঝতে পারবে আসলে এখানে কি ধরনের জিনিসগুলো বিক্রি করতেছে বা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করতে হয়। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো প্রকাশ করার যে নামটা আছে তার নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। সো আমি যদি গ্রাফিক্স ডিজাইন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অ্যাবাউট অ্যাটেনশন, অর্থাৎ আমাকে কি করতে হবে কোনো কিছু তৈরি করার আগে এটা সম্পর্কে জানতে হবে যে এটা কী জিনিস, এটার সম্পর্কে আমাকে কি করতে হবে আইডিয়া নিতে হবে যে আসলে এটা কেমন হইতে পারে। তারপর হচ্ছে আমি একটা প্ল্যানিং করব কিভাবে শুরু করা যায়। এরপর হচ্ছে দেন হচ্ছে ওইটা নিয়ে আমি প্র্যাকটিস করব। এরপর হচ্ছে আমি ওটার ডিজাইন কনসেপ্টটা করব। এইভাবে যদি আমি আগাই, এই সিস্টেমটা যে এই যে আপনার গাটা আছে, সিরিয়ালটা আছে, এই ফুল সিরিয়ালের সিস্টেমটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন। এরপর চলেন যে আপনার একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজটা কি। আমি একজন গ্রাফিক ডিজাইনার, দেখবেন হাজার হাজার গ্রাফিক্স ডিজাইনার রাস্তার মধ্যে ঘুরতেছে, আসলে অ্যাকচুয়াল গ্রাফিক ডিজাইন যে করে বা ওনাকে যদি জিজ্ঞেস করেন যে গ্রাফিক ডিজাইনের কাজটা কি, উনি ম্যাক্সিমাম সময় বলতে পারবে না। কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনি স্কিলড না, শিখতে শিখতে গাইতে গাইতে গায়নি অবস্থা। তো একজন গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে, এই গ্রাফিক ডিজাইন ইজ এ ভিজুয়াল কমিউনিকেটর। একজন গ্রাফিক ডিজাইনার হচ্ছে ভিজুয়াল কমিউনিকেটর, অর্থাৎ দেখা যায় এরকম একটা কিছু তৈরি করে সে, সেটা লিখার মাধ্যমে হোক সেটা বা ছবির মাধ্যমে। সামওয়ান হু ক্রিয়েট ভিজুয়াল কনসেপ্ট, ভিজুয়াল অর্থাৎ যা দেখা যায়, বাই হ্যান্ড বাই ইউজিং কম্পিউটার সফটওয়্যার। ফার্স্ট হচ্ছে সে হাতে দিয়ে তৈরি করে, দেন হচ্ছে ইউজ করায় হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। দে কমিউনিকেট আইডিয়া টু ইন্সপায়ার, ইনফর্ম অ্যান্ড ক্যাপটিভেট কনজিউমার। অর্থাৎ সে যেটা করে, সে এমন একটা জিনিস তৈরি করে যার মাধ্যমে একটা মানুষ বুঝতে পারে, আইডিয়া জেনারেট করতে পারে এটা কি জিনিস, মানুষটাকে আগ্রহ করে যেখানে আসো। দেন হচ্ছে মানুষটাকে আই ক্যাচিং করে, অর্থাৎ মানুষের মধ্যে মনোভাব প্রকাশ করে যে হ্যাঁ ওইখানে গেলে এই জিনিসটা পাবো। এই যে বিষয়টা আছে, এটা যদি আপনি প্রকাশ করতে পারেন তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রকাশ করতে পারেন। এখন মনে করেন আমি আপনাকে বললাম যে আপনি এক কাজ করেন, আপনি বাসায় গিয়াতে যান, বাজারে যান, বাজারে গিয়ে আপনি 1 কেজি আলু কিনে নিয়ে আসেন। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি 1 কেজি আলু কিনে নিয়ে আসছেন। এখন আপনি 1 কেজি আলু নিয়ে আসছেন হচ্ছে মিষ্টি আলু। এখন আমার কথা হচ্ছে এটাও কিন্তু আলু, ওইটাও আলু, কিন্তু আমি আপনাকে যে আলুর কথা বলছি এটা কি এটা ভাবটা প্রকাশ পেয়েছেন? প্রকাশ কিন্তু পাইনি। এখন হয়তো আপনি বলবেন যে আপনি আলু বলছেন, আমি আলু করে দিছি,
বলার উদ্দেশ্য হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে লগো ডিজাইন বলেন, বিজনেস কার্ড বলেন, বিভিন্ন ধরনের জিনিস ডিজাইনের কাজ আছে। এখন কেউ একজন বললো যে আমাকে একটা লগো তৈরি করে দিতে হবে, ওইটা সম্পর্কে কিছু আইডিয়াও দিয়ে দিল, আপনি কি করলেন ওই আলুর মতো যে কোনো একটা কিছু তৈরি করে দিয়ে দিলেন। উনি বলছেন লগো, আমি লগো তৈরি করে দিছি। কি তৈরি করলাম, কীভাবে তৈরি করলাম, আসলে কি ইনফরমেশনটা দিলাম, উনি কি চাচ্ছেন, আমি কি দিলাম, এটা কি করলাম কি না, এই জিনিসটা বোঝায় যে বুঝতে পারে উনিই হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার। আর একজন গ্রাফিক্স ডিজাইনার কাজই হচ্ছে এগুলো। এরপর চলেন যে আমাকে একজন গ্রাফিক্স ডিজাইনার হইতে হলে কি কি ধরনের স্কিল থাকতে হবে। এই স্কিলগুলো যদি আপনার না থাকে তাহলে আপনার গ্রাফিক ডিজাইনার হইতে পারবেন না। ওই যে একটু আগে একটা কথা বললাম যে 1500-র উপর স্টুডেন্ট আপনার বের হয়েছে আমার হাত দিয়ে, এর মধ্যে অনেক আপনার স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং করতেছেন, অনেকে কর্পোরেট লেভেলে কাজ করতেছেন, আর অনেক যারা আছেন তারা হচ্ছে এই বিষয়টা থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে গেছেন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে গেছেন। কেন জানেন? কারণ হচ্ছে ওনাদের মধ্যে এই স্কিলগুলো নাই। ওনাদের মধ্যে এই স্কিলগুলো নাই। ওনাদের মধ্যে যদি এই স্কিলগুলো থাকতো তাহলে কি হতো, ওনারা ভালো কিছু করতে পারতো। কি কি স্কিল থাকতে হবে? অ্যানালাইটিক্যাল স্কিল, অর্থাৎ আমাকে বিশ্লেষণ দক্ষতা থাকতে হবে। উনি কি চাচ্ছেন, মনোভাবটা বুঝতে হবে, উনি আসলে কি চাচ্ছেন, কি দিলে উনি খুশি হবে, এই বিষয়টা আমাকে জানতে হবে। দেন হচ্ছে আর্টিস্টিক অ্যাবিলিটি, উনি যে বিষয়টা চাচ্ছেন বা উনার যে মনোভাব সেটাকে আমি প্রকাশ করতে পারলাম কিনা। এখন আমি আপনাকে বললাম যে আমি চাই আপনি আমাকে একটা পাখি ডিজাইন করে দেন, আমাকে একটা পাখির ছবি ডিজাইন করে দেন। আপনি কি করলেন? আপনি একটা পাখির ডিজাইন ছবি করছেন, কোনো সমস্যা নেই। আপনি দেখলাম যে আপনি একটা কাকের ছবি করছেন, তৈরি করছেন। এখন আপনার ওই যে বললাম না, আপনি বললেন উনি বলছে পাখির কথা, আমি বলছি পাখি, আমি দিছি হচ্ছে পাখি। আসলে আমি কি চাচ্ছিলাম সেটার মনোভাবটা আপনি নাই বুঝে কাজ করে ফেলছেন, বিকজ অফ আপনার কাছে এই স্কিলগুলো নাই, বিশ্লেষণ ক্ষমতাটা আপনার নাই। এখন আমি যখন বললাম যে আমি একটা পাখি হইলে সুন্দর হতো, আপনার নিশ্চয় গিয়া করতে হবে যে আমি যে পাখিটা তৈরি করব সেটা রং বেরঙের হইতে হবে, লাইক ময়ূর, লাইক টিয়া, লাইক হচ্ছে আপনার অন্য যে সুন্দর সুন্দর যে পাখিগুলো আছে ওগুলো টাইপের, যেটা মানুষ দেখলে বলবে ওয়াও, এই জিনিসটা আসবে। এখন এই বিশ্লেষণ ক্ষমতাটা যদি না থাকে, আমি যদি এটার মধ্যে থাকি যে উনি পাখি বলছে আমি পাখি করে দিছি, শেষ, তখন আপনি কি করতে পারবেন না, গ্রাফিক ডিজাইনার হইতে পারবেন না, বা আপনি যত চেষ্টাই করেন আপনি ইনকাম করতে পারবেন না। এজন্য আপনাকে অ্যানালাইটিক্যাল স্কিলটা থাকতে হবে। এরপর হচ্ছে আর্টিস্টিক অ্যাবিলিটিটা যখন আমার চলে আসবে, অর্থাৎ আমি অ্যানালাইজ করলাম, বিশ্লেষণ করে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমার চলে আসছে। এরপর হচ্ছে কমিউনিকেশন স্কিল, আমি যে জিনিসটা তৈরি করলাম আমি বিশ্লেষণ করছি। ওই যে আমি বললাম আমি পাখির ছবি চাচ্ছি, আপনি পাখির ছবি বিশ্লেষণ করলেন, বিশ্লেষণ করে আপনি কি করলেন, চিন্তা করলেন যে আমি একটা সুন্দর পাখি তৈরি করব, আপনি আর্টিস্টিক অ্যাবিলিটি ইউজ করে অর্থাৎ পাখিটা আর্ট করা শুরু করলেন। দেন হচ্ছে কমিউনিকেশন স্কিল, আমি যে জিনিসটা আপনাকে করতে চাই, এখন কমিউনিকেশন স্কিলটা বজায় থাকবে কিভাবে, অর্থাৎ কিসের মাধ্যমে কমিউনিকেশন হবে, যে আমি ওই পাখির মাধ্যমে এমন কিছু বুঝাইতে চাচ্ছি পাখিটা হাসতেছে, অর্থাৎ সে খুশি, হ্যাপি, এরকম কিছু আমাকে বুঝাইতে হবে। দিস ইজ কল কমিউনিকেশন স্কিল। এখন আমি একটা জিনিস চাচ্ছি, আমি একটা হ্যাপি আপনার শপ খুলতে চাচ্ছি, ওটার মতো আপনি পাখির ব্যবসা করতেছি বা এরকম কিছু, আমি আপনাকে পাখি আঁকতে বললাম, আপনি আপনাকে পাখি তৈরি করলেন, কিন্তু পাখিটা দিলেন গোমরা, ওর চোখ একটা বাঁকা, ওর ঠোঁটটা ঠিক নাই, এরকম টাইপের ডিজাইন করে রেখে দিয়েছেন, তাহলে দেখবেন মানুষ দেখলে বলবে এটা কী জিনিস তৈরি করছে। অথচ আপনি যদি একটা হ্যাপি এরকম টাইপের, অর্থাৎ হাস্যোজ্জ্বল বা উঠতেছে খুব সুন্দর এরকম টাইপের যদি আপনি একটা ছবি তৈরি করেন, আপনার একটা পাখির ছবি তৈরি করেন, ওইটা দিয়ে মানুষ বুঝবে যে না অনেক সুন্দর ছবি এবং এটা দিয়ে একটা কমিউনিকেশন হচ্ছে যে আপনার পাখিটা হ্যাপি। এরপর হচ্ছে কম্পিউটার স্কিল, আমাদের অনেকেরই কম্পিউটার দক্ষতা থাকে না, অনেকেরই থাকে না, অনেকে আপনার ঠিকমতো মাউস ইউজ করতে পারে না, অনেকে কিবোর্ড ইউজ করতে পারে না। এই যে বিষয়গুলো যে আছে, আপনাকে কি করতে হবে, ভালো একটা কম্পিউটার ইউজ করার জন্য আপনাকে কমিউনিকেশন স্কিলগুলো অর্থাৎ কম্পিউটার স্কিলটা ভালো থাকতে হবে। দেন হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা থিংস অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার জন্য। ক্রিয়েটিভিটিটা হচ্ছে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে, যেমন খেয়াল করে দেখেন আমি বললাম টিয়া পাখি, আমি বললাম ময়ূর, এখন আপনি যদি টিয়াই তৈরি করে দেন, ময়ূর তৈরি করে দেন, তাহলে কিন্তু নতুন কিছু তৈরি হইল না। এখন আপনি যদি টিয়া পাখিটা তৈরি করছেন ঠিকই, অবয়বটা টিয়ার মতো, বাট হচ্ছে টিয়ার মতো আপনি তৈরি করছেন ঠিকই, তার একটা ঝুঁটি দিলেন অনেক বড়, তার পায়ের মধ্যে লোমগুলো দিলেন অনেক বড়, অর্থাৎ ফেদারগুলো দিলেন অনেক বড় বড়, অর্থাৎ একটু নতুনত্ব আনলেন। যখন আনবেন তখন আমি দেখব ওয়াও, এই পাখিটা তো কখনো দেখিনি, এই পাখিটার নাম কি,
কি ধরনের পাখি, এটা কোথায় পাওয়া যায়, আমার কোশ্চেনগুলো আসবে। কারণ কেন জানেন, কারণ হচ্ছে আপনি এমন একটা কিছু প্রকাশ করছেন যার মাধ্যমে কি করতেছি আমি ওয়াও কথাটা চলে আসতেছে। এখন আমি যদি ওই যে বললাম কোনো রকম একটা পাখি তৈরি করে দিলাম, পাখি বলছে পাখি তৈরি করে এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি আমার মদের মাধুরী মিশিয়ে আমার নিজের বিশ্লেষণ দক্ষতা কাজে লাগিয়ে দেন হচ্ছে একটা কাজ করছি, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এজন্য ক্রিয়েটিভিটি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভিটি আসবে কোত্থেকে, কীভাবে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। আমাকে টাইম ম্যানেজমেন্টটা রেডি রাখা, অর্থাৎ আমাকে টাইমটা ম্যানেজ করতে হবে। অনেকে কি করেন, বসছেন আধা ঘন্টা 1 ঘন্টা উঠে বসে পর উঠে যায় যে ভাল লাগতেছে না চলে যাচ্ছি, আবার বলতেছে আমার ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিচ্ছে যে 2 ঘন্টার মতো করে দিতে হবে, করবো না করে আধা ঘন্টা আগে কোনো রকম করে দিয়ে চলে যাচ্ছি, এগুলো চলবে না। এভাবে যদি কাজ করেন তাহলে আপনি করতে পারেন। অবশ্যই আপনাকে কমিউনিকেশন স্কিলটা ভালো রাখতে হবে। আচ্ছা, এরপরে যে অপশনটা, আপনি কিভাবে স্কিল জেনারেট করবেন, একটু আগে যে কথাটা বললাম যে কিভাবে আপনি স্কিল জেনারেট করবেন, এই কোশ্চেনটা আমার চলে আসে। এটা করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাকে এই বিষয়গুলো নিয়ে ঘাঁটতে হবে। অর্থাৎ আপনাকে গ্রাফিক্স ডিজাইনের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো নিয়ে বেশি বেশি করে কাজ করতে হবে। এখন যেমন খেয়াল করে দেখেন, আমরা যে ক্লাস করব আপনার এই কোর্সটার মধ্যে এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমরা শিখব। লগো ডিজাইন, স্টেশনারি ডিজাইন, কর্পোরেট ব্রুশিয়ার, বিজনেস কার্ড, প্যাকেজিং, লেটার হেড পেড, বুক কভার, ফটো রিটাচিং, ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ম্যাগাজিন, টি শার্ট, আইডি কার্ড, ইমেজ রিটাচিং, পোস্টার, ব্যানার, ফোল্ডার, তারপর হচ্ছে আপনার ইমেজ ম্যানিপুলেশন, ফ্লায়ার, ক্যালেন্ডার, এই ডিজাইনগুলো আমরা শিখব। আমি ওই স্কিলটা ডেভেলপমেন্ট করব কিভাবে জানেন, এই যে ডিজাইনগুলো যে শিখব, আমি একটা শিখি, 5টা শিখি, 10টা শিখি, 2টা শিখেন, একটা শিখেন, তা কোনো সমস্যা না। ওই স্কিলটাকেই বারবার হচ্ছে আপনাকে কি করতে হবে, নিয়ে কাজ করতে হবে। যে আমি লগো ডিজাইন নিয়ে কাজ করা শুরু করলাম, লগো কয় ধরনের হতে পারে, কি কি ধরনের হইতে পারে, এই লগোটা কিভাবে হইলো, কিভাবে করলে এই জিনিসটা আরো সুন্দর হয়, এইভাবে যদি আমি ভালো করে কাজ করি তখন আপনি কি করতে পারবেন, এই সম্পর্কে স্কিলটা আর অনেক বেশি জেনারেট করতে পারবেন। এরপর চলেন যে আপনার কিছু সিম্পল দেখায় যে আমরা লগো ডিজাইন কেমন হয়। আমরা অনেকেই জানি লগো ডিজাইন কেমন হয়, যে প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব লগো আছে। এই লগো টাইপের যে আপনার অংশগুলো আছে, অর্থাৎ এই মাধ্যমে কি হয়, কমিউনিকেশন হয়, যে একজন কোম্পানির কমিউনিকেশন হয়, পরিচিতিমূলক প্রতীক, এগুলোকে কিভাবে তৈরি করবেন না করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ রেডি করা হবে। দেন হচ্ছে বিজনেস কার্ড, যেটাকে বলা হয় বিজনেস কার্ড, তারপর হচ্ছে আপনার আইডি কার্ড, আবার অনেকে নেম, সরি আইডি কার্ড না, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, নেম কার্ড, অনেকে অনেক কিছু বলে। এরপর হচ্ছে দেখেন, আমরা একটু আগে যে কথাটা বললাম যে আপনার অনলাইন মার্কেট প্লেসের, অনলাইনের মধ্যে এখন ফেসবুক বলেন, অনেক জায়গায় দেখবেন যে এরকম টাইপের ব্যানারগুলো আসতেছে আমাদের সামনে। এটা হচ্ছে বুক কভার, এটা হচ্ছে আপনার ব্যানার, এটা হচ্ছে আপনার ফ্লায়ার, এটা হচ্ছে আপনার ফ্লায়ারের ডাবল পার্ট। তো এই ডিজাইনগুলো আমরা করব, একটার পর একটা সবগুলো আমরা করব। আর এগুলো হচ্ছে ফটোশপের যে কাজগুলো আছে সেগুলো। এখানে আপনার ম্যানুপুলেশনের কাজ আছে, এখানে ম্যানুপুলেশনের কাজ আছে, রিটাচিংয়ের কাজ আছে, ইফেক্টের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে, আপনার এডিটিংয়ের কাজ আছে, রিটাচিংয়ের কাজ আছে, তারপর হচ্ছে আপনার কোনো অবজেক্টে রিমুভ করার কাজ আছে, ক্লিপিং পাতের কাজ আছে, লেয়ার মাস্কের কাজ আছে, ক্লিপিং মাস্কের কাজ আছে, অনেক কাজ আছে। সেই বিষয়গুলো আমরা ফটোশপের মধ্যে স্টেপ বাই স্টেপ শিখব। এবার চলেন কর্পোরেট মার্কেট প্লেসগুলোর মধ্যে কেমন কাজ আছে। আমি একটু আগে বললাম যে আপনি যদি মার্কেট প্লেসগুলো, আপনি যদি জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন, গ্রাফিক্স ডিজাইন লিখে যদি সার্চ করেন জব, তখন দেখবেন অ্যাভেলেবেল জব দেখবেন। কারণ কেন জানেন, কারণ হচ্ছে এই সেক্টরটার খুবই 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 ডিমান্ড, এই সেক্টরটার খুবই ডিমান্ড। সো আপনি যদি একটু পরিশ্রম করে নিজে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হন তাহলে কী করতে পারবেন, খুব সহজেই এই বিষয়গুলো জানতে পারবেন। আর মার্কেট প্লেস তো আমরা জানলাম, যদিও আমার যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা হচ্ছে 1 বছর আগের, বর্তমানে দেখলে অবাক হয়ে যাওয়ার মতো কথা। আপনার আমি যখন নিছি ফাইবার মার্কেট প্লেসের মধ্যে সব মিলিয়ে কাজ ছিল হচ্ছে আপনার 50,000 হবে না, সব মিলিয়ে কাজ হবে 50,000 হবে না। আর এখন দেখেন লগো ডিজাইনের কাজ হচ্ছে 1431টা আগে ছিল, বর্তমানে লগো ডিজাইনের কাজ আছে প্রায় 1.5 লক্ষের উপরে, 1,70,000-এর উপরে, অর্থাৎ এত বেশি কাজ চলে আসছে। সো আপনি যদি এই বিষয়গুলো নিয়ে আপনি করেন, সামনে আগান, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো সবগুলো স্টেপ বাই স্টেপ গাইডলাইন আছে আপনাদেরকে দেবো, আপনাদের যে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ফলো করে কাজ করতে হবে। তো এই হচ্ছে আমার ছোট একটা আপনার প্রেজেন্টেশন, তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমি ছোট্ট আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যদি এই নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, সলভ করে দেবো। সেটা হচ্ছে
এই যে একটু আগে একটা কথা বলছিলাম যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করেন, অনেক স্টুডেন্ট আছে, একটু খেয়াল করে দেখেন প্রতিদিন কেউ না কেউ আমাকে ট্যাগ করে, আপনারা যারা আমার সাথে ফেসবুকে জয়েন আছেন ম্যাক্সিমাম অনেকে হয়তো বা দেখেন, সেটা হচ্ছে এই যে মানে কেউ না কেউ আমাকে ট্যাগ করে দিচ্ছে। এই খেয়াল করে দেখেন এখানে $5, এখানে $5, তারপর হচ্ছে এখানে আপনার উইন হয়েছেন $100, $100 উইন হয়েছেন, তারপর এখানে আছে আপনার $5, এখানে হচ্ছে $50 কাজ পাইছেন উনি, এখানে হচ্ছে $10 কাজ, আরও আছে অ্যাভেলেবেল আছে, এগুলো আপনার অ্যাভেলেবেল, অর্থাৎ প্রতিদিন কেউ না কেউ আমাকে দিচ্ছে। এই যে দেখেন এখানে উইন হয়েছেন, তারপর হচ্ছে আপনার আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনাদেরকে এগুলো দেখানো, তাহলে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন এই বিষয়গুলো। এই যে খেয়াল করে দেখেন $10, এখানে আছে $5 মনে হয়, এখানে $45 কাজ পাইছেন উনি, তারপর এখানে দেখেন $20 কাজ পাইছেন, ফাইবারের কাজ পাইছেন, freelancer.com এর কাজ পাই, এখানে দেখেন $45 মধ্যে $5 ওনাকে টিপস দিচ্ছেন, $12 টিপস দিচ্ছেন, $5 কাজ, এখানে টিপস দিচ্ছেন, দেখেন $43 উনি আর্ন করছেন, তারপর হচ্ছে আপনার $20, $25, $5, $5, আপনার এখানে $5, এখানে $5 অ্যাভেলেবেল, অর্থাৎ এরকম অ্যাভেলেবেল আল্লাহর রহমতে আপনার প্রতিদিন কেউ না কেউ আমাকে কি করতেছে, আপনার ট্যাগ করতেছে। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে ওনাদেরকে বলা আছে যে আপনারা যদি কোনো কাজ পান তাহলে আমাদেরকে ট্যাগ করে দেখবেন যে কাজটা ঠিকমতো করতে পারছেন কিনা, বা একটা কাজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বা কয় টাকা ইনকাম করছেন, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য আপনাদেরকে এগুলো দেখানো। আচ্ছা, এই যে বিষয়গুলো যে দেখাচ্ছি বা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, এটা কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে ওনারা যে টাকাগুলো ইনকাম করলো, এমন স্টুডেন্ট আছে $4,000 $5,000 ইনকাম করছে গত 6 মাসে, এমন স্টুডেন্ট আছে। আমি যে এই যে জিনিসগুলো দেখাচ্ছি, অর্থাৎ এই যে আপনার ওনার ইনকাম করছেন, এগুলো কি এগুলো যে ইনকাম করছেন এটার কৃতিত্ব কার? অর্থাৎ এটা যে ইনকাম করছেন এটার সম্পূর্ণ কৃতিত্বটা কার? এটা সম্পূর্ণ কৃতিত্বটা হচ্ছে আপনাদের। এখানে কিন্তু আমার কোনো হাত নাই, এখানে আমার কোনো হাত নাই। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, কেন কেন কী কারণে আপনার হাত নাই? আমার জ্ঞান ছিল হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দেওয়া, আমার মেইন যে থিমটা ছিল সেটা হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দেওয়া, আপনাদেরকে গাইড দেওয়ার থিমটা ছিল আমার। আমি আপনাকে গাইড দিছি, ওনারা যারা আছেন ওনারা হচ্ছেন ওই অংশটাকে ফলো করছেন, ওই গাইডলাইন্সটাকে ফলো করছেন এবং ওই অনুযায়ী কাজ করছেন, রাত দিন পরিশ্রম করে কাজ করছেন। এমনও লোক আছে, এমনও আমি স্টুডেন্ট পাইছি যে ওনারা আপনার রাত্রে 3টা 4টা বাজে ফোন দিয়ে বলতেছে, স্যার আমি একটা কাজ করতেছি, আমি তো করতে পারতেছি না। এরকমও হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না। তো বলার উদ্দেশ্য হচ্ছে ওনারা হচ্ছে এটাকে ধরে রাখছেন, যার ফলে ইনকাম করতে পারছেন। তো এই যে ক্রেডিটটা আছে, এই ক্রেডিটটা সম্পূর্ণ আপনারা। সো আপনারা যদি এটাকে ধরে রাখতে চান বা আপনারা যদি এখান থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। আমি আপনাকে কখনোই ইনকাম করায় দিতে পারবো না, এটা আমি কেন, দুনিয়ার কেউ না। যারা বলবে যে ইনকাম গ্যারান্টি বা আপনাকে এখান থেকে ইনকাম করে তারপর যাবেন আপনি, এরা কি করবে জানেন? এরা হচ্ছে $2 $5 কাজ আপনাকে দিয়ে আপনাকে বলবেন এবার যাও, কিন্তু দেখা যাবে যে অ্যাকচুয়ালি প্রফেশনালি আপনি কি কাজ করতে পারছেন কিনা বা প্রফেশনালি আপনি এটাকে থেকে ইনকাম করতে পারছেন কিনা, এটা কিন্তু না। এই জন্য আমাকে কি করতে হবে, আগে প্রফেশনালভাবে শিখতে হবে। প্রত্যেকটা জিনিস শিখবেন, এটা মাথায় রাখেন যে আজকে থেকে আমি শুরু করছি, আগামী 6 মাস আমি কোনো ইনকাম করব না, আগামী 6 মাস কোনো ইনকাম হবে না আমার, এটা মাথায় রাখেন। আমি যদি 6 মাসের মধ্যে ইনকাম করতেও পারি সেটা আলাদা কথা, কিন্তু আগামী 6 মাস আমি কোনো ইনকাম করব না, আমি আগামী 6 মাস শুধু শিখব। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন, এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই 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 আপনি গেইনার হবেন, অবশ্যই গেইনার হবেন। আর আপনি যদি মনে করেন যে অমুকে $45 ইনকাম করে ফেলছে, অমুকে $100 ইনকাম করে ফেলছে, আমি কি অমুকের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে 6 মাস চলে গেছে, 1 বছর চলে গেছে, উনি কাজ শুরু করছেন, কাজ দেখতেছেন। তো এগুলোর মেন মানে এই ইন্সপিরেশনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু ইন্সপায়ার করা। তা আপনারাও করতে পারবেন, আপনারাও পাবেন যদি পারবেন, আপনারা যদি খালি একটু পরিশ্রম করেন, আপনারা যদি পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনারা খুব ভালো কিছু করতে পারবেন। আমরা যে গ্রাফিক্স ডিজাইন শিখবো বা আমরা যে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, এর মধ্যে সাধারণত যে মানে সফটওয়্যারগুলো আছে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য বা গ্রাফিক্স ডিজাইন করার জন্য, যে সফটওয়্যারগুলো আছে এর মধ্যে কোর দুইটা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনি যদি জাস্ট গুগলে গিয়ে একটু সার্চ করে দেখেন, অ্যাডোব লিখে যদি আপনি সার্চ করেন, অ্যাডোব সফটওয়্যার লিস্টে যদি আপনি সার্চ করেন, এই অ্যাডোব সফটওয়্যার লিস্টের মধ্যে সার্চ করলে দেখবেন যে আপনার সামনে মিনিমাম 1 থেকে 150 লিস্ট চলে আসছে, 1 থেকে 150 লিস্ট চলে আসছে।
এই যে লিস্টগুলো আছে এই লিস্টগুলোর মধ্যে যতগুলোই দেখবেন সবার আগে থাকবে হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। কারণ কেন জানেন? কারণ হচ্ছে এই দুইটা সফটওয়্যারই হচ্ছে গ্রাফিক ডিজাইনের মাদার সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রাইমারি সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলো যদি আপনি শিখতে পারেন, এই সফটওয়্যার নিয়ে যদি আপনি কাজ ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে কি করতে পারবেন? খুব সহজেই আপনি এই রিলেটেড কাজগুলো করে ইনকাম করতে পারেন। আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করেন না কেন, এই সফটওয়্যার দুইটা লাগবেই। আরেকটা কথা বলে রাখি, কোরালড্র আছে, ইনডিজাইন আছে, এক্সডি আছে, প্রিমিয়াম প্রো আছে, আফটার ইফেক্ট আছে, ওগুলো হচ্ছে আপনার ভিজুয়াল কমিউনিকেশনের জন্য। আপনার এখানে আমি ইনডিজাইনের কথা বলতেছি, কোরালড্র বলতেছি, এক্সডি আছে, এই যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলোর প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য প্রয়োজন ইউজ হয়, কিন্তু প্রত্যেকটা হচ্ছে শর্টকাট, প্রত্যেকটাই হচ্ছে শর্টকাট। ইলাস্ট্রেটর ফটোশপের শর্টকাট হচ্ছে এই সফটওয়্যারগুলো। তো এই জন্য আমরা কি করতেছি, ওই মেন যে কোর সফটওয়্যারটা আছে, যেই দুইটা সফটওয়্যার আপনি যদি ইউজ করতে পারেন, তাহলে আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটর এই দুইটা যদি আপনি ইউজ করতে পারেন, গ্রাফিক্স নিয়ে আপনাদের কখনো চিন্তা করতে হবে না। তো সেই প্রেক্ষিতে আমরা আজকে ফটোশপ শুরু করব। তো ফটোশপ জিনিসটা কি, ফটোশপ কী ধরনের কাজ করে, সেই বিষয়গুলো সম্পর্কে আগে একটু জানি। অ্যাডোবি ফটোশপ আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা অনেকে হয়তো খেয়াল করে দেখছেন যে আপনার এখানে একটা অপশন দেখছে যে আপনার পিএস নামের একটা অংশ থাকে, এবং ওই সফটওয়্যারটা আপনার গিয়ে করতে পারেন। আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি সার্চ করেন অ্যাডোবি ফটোশপ, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি অ্যাডোবি ফটোশপ লিখে যদি আমি সার্চ করি, আপনি কি করতে পারবেন? খুব সহজেই ফটোশপটাকে ডাউনলোড করে নিয়ে দিতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, এই আমার সামনে যে ইন্টারফেসটা দেখতেছেন, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। এখন অ্যাডোবি ফটোশপ কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো। গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে কোর দুটো সফটওয়্যার আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ। আমার সামনে যে আপনার ইন্টারফেসটা দেখতেছেন, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। অ্যাডোবি ফটোশপটা কি, বা অ্যাডোবি ফটোশপ কী ধরনের কাজ প্রোভাইড করে, সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। আমি যদি সফটওয়্যারে ব্যবহার না জানি, আমি যদি সফটওয়্যার বিষয়ে না জানি, তাহলে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যারটা কী ধরনের কাজ করে এই সম্পর্কে আমাকে আগে জানতে হবে, দেন হচ্ছে আমি ওই কাজগুলো করতে পারবো। অ্যাডোবি ফটোশপ হচ্ছে ওয়েব রিলেটেড ওয়ার্ক প্রোভাইড করে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে ওয়েব রিলেটেড জিনিসটা কি। আমরা যখন ডিজাইন করি, একটু ভালো করে খেয়াল করবেন, আমরা যখন ডিজাইন করি, ডিজাইন দুই ধরনের হয়। ডিজাইন হচ্ছে দুই ধরনের হয়। আমি এখানে ডিজাইন লিখলাম, জাস্ট ডিজাইন লিখে সার্চ করলাম, একটু ভালো করে খেয়াল করেন, ডিজাইন লিখে সার্চ করলাম। এখানে দুই ধরনের ডিজাইন আছে, একটা হচ্ছে প্রিন্ট রিলেটেড ডিজাইন, আরেকটা হচ্ছে ওয়েব রিলেটেড ডিজাইন। প্রিন্ট রিলেটেড ডিজাইন কি? প্রিন্ট রিলেটেড ডিজাইন হচ্ছে যেমন ব্যানার দেখি, অর্থাৎ আমরা 21শে ফেব্রুয়ারি আসতেছে, সামনে হচ্ছে 15ই আগস্ট আসতেছে, এই যে আপনার ব্যানারগুলো আছে যেগুলো হচ্ছে আপনার হাতে নিয়ে ঘুরবো, এই যে জিনিসগুলো আছে, অর্থাৎ বা লিফলেট, যারা হচ্ছে আমরা অনেক সময় দেখি রাস্তায় দাঁড়িয়ে থাকলে আমাকে লিফলেট দিচ্ছে, ক্যালেন্ডার বলেন, বই বলেন, তারপর হচ্ছে আপনার পোস্টার বলেন, এই যে ডিজাইনগুলো আছে, ওগুলো যেগুলো আপনার আমরা দেখি, চোখে দেখি, অর্থাৎ আপনার ইউজ হয়, বাইরে ইউজ হয়, এই রিলেটেড কাজগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ। আর আরেকটা ডিজাইন হচ্ছে ওয়েব রিলেটেড কাজ। ওয়েব রিলেটেড কাজ কোনটা? ওয়েব রিলেটেড কাজ হচ্ছে গ্রাফিক্স, আমি সরি গ্রামীণ ফোন লিখে একটু সার্চ করি, গ্রামীণ ফোন লিখে সার্চ, জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আমি একটা সফটওয়্যারে গেলাম, আমার সামনে দেখেন একটা ইন্টারফেস আছে, আমার সামনে দেখেন একটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেসটা হচ্ছে গুগলের ইন্টারফেস। আমি যদি এখন গুগলে যাই, একটু ভালো করে খেয়াল করে দেখেন, গুগলে যাই, এই হচ্ছে গুগলের লগো, আর এই হচ্ছে ইন্টারফেস, এই হচ্ছে ইন্টারফেস। আমি একটু আগে হচ্ছে গ্রামীণ ফোনে গেছিলাম, শুধু আমি জাস্ট গ্রামীণ ফোন দিয়ে আপনাদেরকে উদাহরণ দেওয়ার ট্রাই করতেছি। এই গ্রামীণ ফোনের মধ্যে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখেন একটা ব্যানার শো করতেছে, তারপর হচ্ছে এইখানে কিছু আইকন শো করতেছে, দেখেন এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এইখানে কিছু ছবি আছে, এরপর দেখেন এখানে একটা ছবি দিয়ে কাজ করা আছে। এই জিনিসগুলো হচ্ছে ওয়েব রিলেটেড কাজ, এগুলো কখনো প্রিন্ট হয় না, এগুলো কখনো প্রিন্ট হয় না, এগুলো জাস্ট ওয়েবসাইট অর্থাৎ অনলাইনে ব্যবহার করার জন্য ইউজ করা। আর অনলাইনে ব্যবহার করার জন্য যে ইউজ করার জন্য যে কাজগুলো হয়, এগুলোর ম্যাক্সিমাম অর্থাৎ 100 থেকে প্রায় 80% কাজগুলো হয় হচ্ছে আপনার ফটোশপের মধ্যে। কারণ কেন জানেন? কারণ হচ্ছে ফটোশপ ওয়েব রিলেটেড কাজ প্রোভাইড করে, ওয়েবটা হচ্ছে হালকা, ওয়েবের যে অংশটা থাকে সেটা হচ্ছে হালকা, যার জন্যে এই হালকা অংশের মধ্যে যদি আমি ভারী কিছু যাই, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কাজগুলো করে সেটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ করে, তো ওইটা হচ্ছে ভারী ফাইল।
তো ওই ভারী ফাইলগুলো যদি আমি ওয়েবসাইটে দেই তখন দেখা যাবে আমার ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, লোড হতে সমস্যা হয়। এই জন্য অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এগুলো তৈরি করতে হয়। এই যে ডিজাইনগুলো দেখতেছেন, এই ডিজাইনগুলো সবই হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপের তৈরি করা। তো এই জন্য আমাকে অ্যাডোবি ফটোশপটা ইউজ করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, ইমেজ রিলেটেড যে কাজগুলো থাকে, ম্যাক্সিমাম ইমেজ রিলেটেড, যেমন ইমেজ এডিটিং, ইমেজ আপনার ইমেজ রিটাচিং, তারপর আপনার ইমেজ আপনার রিমুভ, অবজেক্ট রিমুভ, এই যে কাজগুলো আছে এই কাজগুলো আমাকে ফটোশপ কাজ করতে হবে। অর্থাৎ ইমেজ রিলেটেড যে কাজগুলো আছে, আবারও বলতেছি, ইমেজ রিলেটেড যে কাজগুলো আছে ওগুলো হচ্ছে আপনার ফটোশপে হয়। এখন চলেন আমার যে সামনে যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হই। আমার হাতের বাম পাশে হচ্ছে টুলবার আছে, অর্থাৎ এই টুলবারের মধ্যে যে টুলগুলো আছে এই টুলসগুলোর মাধ্যমে আমি কি করতে হবে, আমাকে কাজ করতে হবে। এই টুলসগুলোর মাধ্যমে হচ্ছে আমাকে কাজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে একটা প্লেট আছে, এটাকে বলা হয় প্লেট বার। এই প্লেট বারের মধ্যে লেয়ার, চ্যানেল, পাথ এই জিনিসগুলো আপনার বেশি থাকে। যদিও আপনারা একদম নতুন যখন ইনস্টল করবেন তখন দেখবেন এখানে অনেকগুলো অপশন, তবে আমাকে ফটোশপ ইউজ করতে হলে অবশ্যই অবশ্যই এই 3টা প্লেটকে রাখতেই হবে। বিকজ অফ ফটোশপ লেয়ার ওয়াইজ কাজ করে। কেন লেয়ার ওয়াইজ কাজ করে? লেয়ার ওয়াইজ কাজ করে এই কারণে, কারণ ফটোশপের মধ্যে যে কালার কম্বিনেশন ইউজ হয় সেই কালার কম্বিনেশনটা খুবই হালকা হয়, যার ফলে একটার সাথে যাতে একটা লেগে না যায় আমাকে একটা একটা স্টেপ বাই স্টেপ ধাপ হিসেবে ইউজ করার জন্য লেয়ার ইউজ করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তো আমার হাতের বাম পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার টুল বার, হাতের ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্লেট বার। আর প্লেট বারের মধ্যে বর্তমানে আছে হচ্ছে আপনার লেয়ার, চ্যানেল এবং পাথ, এই 3টা জিনিস আছে, এই 3টা হচ্ছে অলওয়েজ থাকবে। এছাড়াও যদি আমার কোনো প্লেটের প্রয়োজন হয় তখন আমার উপরে একটা অপশন আছে যার নাম হচ্ছে আপনার মেনু বার। সেই মেনু বার থেকে আমি কি করতে পারি, আমার বাকি যে প্লেটগুলো অর্থাৎ প্রয়োজনীয় প্লেটগুলো আমি খুব সহজে নিয়ে আসতে পারি। আমি যদি এই যে মেনুটা আছে, মেনুর মধ্যে একটা অপশন আছে উইন্ডো, এই উইন্ডোর মধ্যে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই সবগুলো হচ্ছে প্লেট বার, অর্থাৎ এখানে ইউজ করতে পারবেন এরকম জিনিস, এগুলো আমি নিয়ে কাজ করতে পারি। এখন হয়তো আপনার কোশ্চেন থাকতে পারে প্লেট বার জিনিসটা কি? প্লেট বার হচ্ছে আমি যে কাজগুলো করতেছি কাজের ডিটেলস, অর্থাৎ আমার যে কাজটা করতেছে সেই কাজের ডিটেলস আমি পাবো হচ্ছে প্লেট বারের মধ্যে। এরপর এর নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে, এই যে নিচে এই অপশন বারের নিচেই, অর্থাৎ মেনু বারের নিচে একটা অপশন দেওয়া আছে, এখানে একটা প্লেট আছে। এই প্লেটটা কি? এই প্লেটটার নাম হচ্ছে অপশন বার। একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে অপশন। আমার যদি অপশনের মধ্যে টিক চিহ্ন দেওয়া না থাকে তখন কিন্তু এটা থাকবে না। আবার উইন্ডোজে গিয়ে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই তখন এটা চলে আসবে। এটা হচ্ছে অপশন বার। এই অপশন বারটা কি বা অপশন বারটা কেমন কাজ করে? অপশন বারটা হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন তখন সে কি করে, কিছু শর্টকাট টুলস আপনার অপশন বারের মধ্যে অ্যাক্টিভ করে দেয় যাতে আপনি কাজটা খুব ফাস্টার ওয়েতে করতে পারেন। তো আমার এখানে যদি কখনো অপশন বারটা দেখা না যায় তখন আমি কি করব, উইন্ডোজে গিয়ে অপশনের মধ্যে ক্লিক করলে আমার অপশন বারটা চলে আসবে। তো এই হচ্ছে আমার ইন্টারফেস। তো এখন আমি যে কাজটা করব, অর্থাৎ ফটোশপে যে আমি কাজ করব, যখনই আমি কোনো কাজ করব বা করি, যেমন আমি লিখতেছি খাতার মধ্যে, আমি লিখতেছি, আমি কোথাও আঁকতেছি, দেখবেন ওয়ালে আঁকতেছি, যে কোনো একটা স্থানে আঁকতেছি, অর্থাৎ আমার একটা কোনো একটা পাত্র দরকার বা কোনো একটা জিনিস দরকার যেখানে আমি কাজটা করব। এটাকে ফটোশপে যে কাজগুলো করব এর জন্য আমাকে একটা কি করতে হবে, খাতা বা কিছু একটা লাগবে যেটার মধ্যে আমি কাজগুলো করব। ফটোশপের মধ্যে কাজ করার জন্য যে অংশটা ইউজ হয় তার নাম হচ্ছে ক্যানভাস। ফটোশপের মধ্যে যে কাজ করার জন্য যে অংশটা ইউজ হয় তার নাম হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাসটা কিভাবে ক্রিয়েট করবেন সেই সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলস কথা বলতেছি। আর এই যে আপনার যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ইন্টারফেস নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলবেন, সলভ করে দিব। ফটোশপের মধ্যে কাজ করার জন্য আমাকে একটা ইন্টারফেস ইউজ করতে হয়, অর্থাৎ আমাকে একটা জায়গা ইউজ করতে হয় অথবা কোনো একটা অংশ ইউজ করতে হয় যেখানে আমি কাজটা করব। এবং ফটোশপের মধ্যে ওই কাজটা করার জন্য যে অংশটা ইউজ করা হয় এটাকে বলা হয় ক্যানভাস। এই ক্যানভাসটাকে আমাকে ক্রিয়েট করে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এখন আপনি ফটোশপের মধ্যে একটা প্রয়োজনীয় ক্যানভাস, অর্থাৎ আপনার মন মতো একটা ক্যানভাস কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। আমাকে যদি ফটোশপের মধ্যে একটা ক্যানভাস তৈরি করতে হয়, যেহেতু আমি কাজ করব, কাজ করার জন্য আমার একটা ক্যানভাস প্রয়োজন, সো দ্যাট আমাকে কি করতে হবে, ক্যানভাসটা ক্রিয়েট করে নিতে হবে। ক্যানভাসটা কিভাবে ক্রিয়েট করবেন? ক্যানভাসটা ক্রিয়েট করার ওয়ে হচ্ছে দুইটা। নাম্বার 1 হচ্ছে আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এন ইউজ করেন তখন দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসছে।
একটু পরে হয়তো একটা ইন্টারফেস চলে আসবে, কন্ট্রোল এন ইউজ করলে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে একটা ওয়ে, খেয়াল করে দেখেন আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে। আরেকটা ওয়ে হচ্ছে আমার যে মেনু আছে এই মেনুর মধ্যে ফাইল যে অপশনটা আছে এই ফাইলের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন হচ্ছে নিউ। এই নিউতে যদি আমি ক্লিক করি তখন দেখবেন একই পপ আপটা শো করতেছে, অর্থাৎ একই অপশনটাই শো করতেছে। এই অপশনটাই হচ্ছে মেইন, যেখান থেকে আপনি কি করতে পারবেন, ক্যানভাস তৈরি করতে পারবেন। এখন এটা সম্পর্কে আমার একটু ভালো করে জানা দরকার। আমি যদি এটা সম্পর্কে ভালো করে না জানি তাহলে কি করতে পারবো না, আমি ক্যানভাস নিয়ে কাজ করতে পারবো না। বিকজ অফ আমি যেই কাজটা করব সেই কাজটার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্যানভাস তৈরি করতে হবে। আর ওই ক্যানভাসটা যদি আমি অ্যাকুরেটলি তৈরি করতে না পারি তাহলে কি করতে পারবো না, আমি পরবর্তীতে কাজ করতে পারবো না। ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আমি যখন একটা ক্যানভাস ক্রিয়েট করতে যাব সেখানে আমার ডিমান্ড কি, সেই বিষয়গুলো আমার সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, সাধারণত ফটোশপের মধ্যে যে আপনার অংশটা ইউজ হয়, আমি একটু আগে বললাম যে ক্যানভাসটা যে আমরা ইউজ করব সেই ক্যানভাসটা আমরা যেটা হয় সেটা হচ্ছে ডিফল্টভাবে থাকে হচ্ছে পিক্সেলে, ডিফল্টভাবে থাকে হচ্ছে পিক্সেলে। বিকজ অফ ইমেজ নিয়ে কাজ করার জন্য ফটোশপটা ম্যাক্সিমামভাবেই তৈরি করা আছে। এর মধ্যে একটা কোয়েশ্চেন থাকতে পারে আমরা কি ইয়া নিয়ে কাজ করতে পারবো না, আপনার প্রিন্ট নিয়ে কাজ অবশ্যই করতে পারবেন। সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। একটু খেয়াল করে দেখেন আমার যে উপরে একটা অংশ আছে এখানে কিছু অপশন দেওয়া আছে, এর মধ্যে একটা হচ্ছে রিসেন্ট, অর্থাৎ আপনি যদি কিছুক্ষণ আগে বা এর আগে কোনো কাজ করে থাকেন সেই অংশগুলো হচ্ছে দেখাবে হচ্ছে আপনার এইখানে। এর আগে যদি কোনো কাজ করে থাকেন, যেহেতু আমি কোনো কাজ করি না সেটা আমার এখানে কিছু দেখাচ্ছে না, বাট এখানে আমার দুইটা অপশন দেখাচ্ছে যেগুলো আপনার ইউজ করা হয়েছে বা এরকম কিছু। আমি যেহেতু ইউজ করছি সেটা দেখাচ্ছে। আপনি যদি ইউজ না করেন তখন এখানে কিছু দেখাবে না। এরপর হচ্ছে সেভড আইটেম, আপনি কি কোনো কিছু সেভড করছেন কিনা সেই জিনিসটা দেখাবে। এই সেভটা হচ্ছে যদি আপনি ফটোশপের মধ্যে কোনো কিছু সেভ করেন সেক্ষেত্রে দেখাবে। দেন হচ্ছে ফটো রিলেটেড, যে ফটো যদি আমি ক্লিক করি এখানে আমার কিছু সাইজ দেখাবে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে আমার কিছু ডিফল্ট সাইজ। অর্থাৎ আপনি এক জায়গায় গেলেন সেখানে আপনার কিছু কাটা কাটা আপনার পেপার আছে, একটা একটু অর্ধেক আছে, একটা একটু বড় আছে, একটা লেটার সাইজ আছে, একটা A4 সাইজ, অর্থাৎ বিভিন্ন আপনার সাইজের কিছু আপনার পেপার রাখা আছে। এখানেও কি হয়, আপনি যদি ছবিতে ক্লিক করেন অর্থাৎ ফটো রিলেটেড ক্লিক করেন তখন দেখবেন এখানে কিছু ডিফল্ট সাইজ আছে। অর্থাৎ আপনার কাজ করার ক্ষেত্রে আপনি যদি ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনি যদি প্রিন্ট রিলেটেড কাজ করতে চান, আমি আবারও বলতেছি একটু আগে যে কোশ্চেনটা ছিল আমি কি প্রিন্ট রিলেটেড কাজ করতে পারবো, জি। আপনি যদি প্রিন্ট রিলেটেড কাজ করতে চান তখন দেখেন এখানে প্রিন্ট রিলেটেড কাজ করার জন্য কিছু ডিফল্ট অপশন আছে। ডিফল্ট অপশন বলতে কিছু মেজারমেন্ট রেডি করা আছে, অর্থাৎ এত বাই এত, এত বাই এত কিছু সাইজ দেওয়া আছে। আপনার যদি এই সাইজগুলো ইচ্ছা হয়, ইচ্ছে করলে আপনি দিতে পারেন। তাহলে হচ্ছে আপনাকে এইখান থেকে আর কিছু করতে হবে না, এইখান থেকে আমি করতে পারবো, সমস্যা নেই। এরপর দেখেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আপনি যদি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করার জন্য কোনো গ্রিড ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন, তবে এটার বেশি একটা প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম প্রয়োজন হয় হচ্ছে আপনার প্রিন্ট এবং ওয়েব, এই দুইটার মধ্যে প্রয়োজন হয়। যেহেতু আমি ওয়েব রিলেটেড কাজ করব, যদি আমি ওয়েব রিলেটেড কাজ করব তখন আমাকে কি করতে হবে, ওয়েব কথাটাকে সিলেক্ট করে কাজ করতে হবে। আবার যদি আপনি মোবাইলের ইন্টারফেস তৈরি করতে চান, এখন আপনাদের হয়তো আবার কোশ্চেন থাকতে পারে এই মোবাইলের ইন্টারফেস কি। আমরা মোবাইলের মধ্যে যে স্ক্রিনগুলো দেখি, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে মোবাইল ইউআই লিখে সার্চ করি, এই যে দেখেন মোবাইলে যে ইন্টারফেসগুলো দেখি আমরা, অর্থাৎ একটা মোবাইল চালালে যে মোবাইল ইন্টারফেসগুলো দেখতেছি, এই যে ডিজাইনের ইন্টারফেস, এই সাইজগুলো যেগুলো আছে আপনি যদি এরকম সাইজ ইউজ করতে চান ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন। অর্থাৎ কেউ আপনাকে বললো যে A4 সাইজের, সরি আপনার আইফোন 6 এর জন্য একটা তৈরি করে দাও, আইফোন 6 এর জন্য রেডি করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, নিতে পারবেন। এরপর দেখেন ফিল্ম অ্যান্ড ভিডিও নামের একটা অপশন আছে, এটা হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও নামের একটা অপশনে আপনি ইউজ করে কাজ করতে পারবেন যদি আপনি ভিডিও তৈরি করতে চান। তখন এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে এখানে আবার ভিডিও কিভাবে তৈরি করতে হয়, এখানে আপনার জিপ ফাইল ইউজ করে কাজ করতে পারেন, ওইটা হচ্ছে অ্যানিমেশনের কাজ, আপনি ইচ্ছা করলে যদি করতে চান করতে পারেন। আচ্ছা, এগুলো হচ্ছে আমার কি ইন্টারফেস অর্থাৎ সাইজ, ওগুলো হচ্ছে আমার সাইজ, কিন্তু মেইন থিমটা হচ্ছে এইটা, মেইন থিমটা হচ্ছে এইটা। তো এইখানে যে মেইন থিমটা আছে এই মেইন থিমটা সম্পর্কে আমরা একটু জানি। প্রথম হচ্ছে আমার যে টাইটেল, অর্থাৎ আমি যেই বর্তমানে ক্যানভাসটা তৈরি করব তার একটা টাইটেল। আমি সাপোজ মনে করলাম এখানে দিলাম হচ্ছে ক্লাস 1, মনে করেন। আপনি ইচ্ছা করলে কোনো টাইটেল দিতেও পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে আপনি যে এটা নেবেন, ক্যানভাসটা নেবেন, তার উইথ এবং হাইটটা কত, অর্থাৎ তার পরিমাপটা কত হবে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন আপনি
10 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিতে চাচ্ছেন। এখন আপনি কি করলেন, এখানে 10 দিলেন আর এখানে হচ্ছে 5 দিলেন, অর্থাৎ আপনার উইথটা হচ্ছে পাশাপাশি হচ্ছে 10 ইঞ্চি আর উপর নিচ হচ্ছে 5 ইঞ্চি। কিন্তু এইখানে তো লেখা আছে পিক্সেল, এইখানে তো লেখা আছে পিক্সেল। কারণ কি? কারণ হচ্ছে যখনই আপনি ইয়াতে যাবেন, ফটোশপের মধ্যে কাজ করতে যাবেন, অর্থাৎ ফটোশপ ওপেন করবেন, তখন দেখবেন এখানে পিক্সেল কথাটা উল্লেখ করা থাকে। কারণ হচ্ছে ফটোশপ পিক্সেলেটেড কাজ করে, বিকজ অফ এটা রাস্টার ইমেজ দ্বারা গঠিত। রাস্টার ইমেজ কি জিনিস? রাস্টার ইমেজের মধ্যে থাকে হচ্ছে পিক্সেল। বুঝতে পারছি কথাটা? পিক্সেলের মাধ্যমে গঠিত হয় হচ্ছে রাস্টার ইমেজ। আপনার অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে আপনার রাস্টার ইমেজ। এই জন্য এখানে পিক্সেল জিনিসটা আপনার জ্ঞান থাকে। যেমন আমরা একটা ছবির ক্ষেত্রে বলি যে ভাই আপনার ছবিটা, আপনার ক্যামেরাটা কত পিক্সেল, এত বাই এত পিক্সেল, অর্থাৎ 100 বাই 200 পিক্সেলের ক্যামেরা দিয়ে যদি ছবি তুলি তখন এত পিক্সেলের একটা ছবি উঠবে। এই জন্য, আর যেহেতু ফটো কথাটা লেখা আছে, এই জন্য ফটো রিলেটেড কাজের জন্য আপনাকে ফটোশপটা ইউজ করতে হবে। তো আমি এখানে কি করতে পারবো, উইথ এবং হাইটটা দিতে, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো উইথ এবং হাইট দেবেন। কিন্তু একটু আগে যে কথাটা বললাম যে এইখানে তো আপনার পিক্সেল দেওয়া আছে, কিন্তু একটু আগে তো আপনি বললেন যে ইঞ্চিতে কাজ করবেন। এইখানে আমার পরিমাপের একটা একক দেওয়া আছে, আমি যদি ক্লিক করি এখান থেকে আমি পরিমাপের একক ক্লিক নিয়ে নিতে পারি, অর্থাৎ আমি ইঞ্চিও নিতে পারবো, আমি মিলিমিটারও নিতে পারবো, আমি সেন্টিমিটারও নিতে পারবো, যা ইচ্ছে তা নিতে পারবো। সাপোজ মনে করেন আপনাকে আপনার ক্লায়েন্ট বলছে যে 100 পিক্সেল বা 200 পিক্সেল নিয়ে কাজ করতে, মনে করেন 100 পিক্সেল বাই হচ্ছে 200 পিক্সেল নিয়ে কাজ করতে বলছে, কিন্তু আপনি ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করতে পছন্দ করেন, তখন জাস্ট এখানে ক্লিক করে আপনি যদি ইঞ্চিতে ক্লিক করেন অটোমেটিকলি ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। আবার যদি পিক্সেলে কনভার্ট করেন, দেখেন পিক্সেলে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। সো এভাবে আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনার পরিমাপের একক এবং উইথ এবং হাইটটা আপনি চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন বলে, অর্থাৎ আপনার খাতাটাকে কেমন রাখবেন, আপনি কি লম্বালম্বি রাখবেন না উইথটা অর্থাৎ হরিজন্টালি রাখবেন, অর্থাৎ পাশাপাশি রাখবেন না লম্বালম্বি রাখবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আমি ওয়েবে যাব তখন দেখবেন এখানে আমার রেজুলেশনটা হয়ে যায় হচ্ছে 72, আবার যখন আমি প্রিন্টে যাচ্ছি তখন দেখেন অটোমেটিকলি হয়ে যায় হচ্ছে 300। কারণ কেন জানেন? কারণ হচ্ছে ওয়েবের রেজুলেশনটা একটু কমই থাকে। একটু আগে আমি বলছিলাম যে ওয়েব রিলেটেড যেহেতু কাজ হয় আর এটা রাস্টার নিয়ে গঠিত আর এটা হচ্ছে পাতলা হয়, এই জন্য হচ্ছে আপনার লেয়ার ইউজ হয়, এই জন্যই হচ্ছে আপনার 72 ইউজ হয়। আর প্রিন্ট রিলেটেড কাজগুলো একটু ভারী থাকে, প্রিন্ট হবে ভালো কোয়ালিটির, আপনার কালার ইউজ হবে, এজন্য আপনার কি হয়, রেজুলেশনটা অনেক ভালো দিতে হয়, রেজুলেশনটা আপনার ভালো দিতে হয়। এখানে 300 হচ্ছে রেজুলেশন থাকে। যখন প্রিন্ট রিলেটেড কাজ করবেন অটোমেটিক দেখবেন এখানে 300তে চলে আসবে, আবার যখন ওয়েব রিলেটেড কাজ করবেন তখন দেখবেন অটোমেটিকলি 72 চলে আসবে। তো এই জন্য যখন আপনি ওয়েব রিলেটেড কাজ করবেন তখন এখানে একটু কনফার্ম হয়ে নেবেন যে এখানে আপনার 72 আছে কিনা। এরপর একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে কালার মোড, আরজিবি। আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু। ফটোশপের প্রাইমারি কালার হচ্ছে রেড গ্রিন ব্লু, আর ইলাস্ট্রেটরের প্রাইমারি কালার হচ্ছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক, অর্থাৎ CMYK। বুঝতে পারছি? আমি যখন ওয়েব রিলেটেড কাজ করব তখন খেয়াল করে দেখেন আমার এখানে 72 দেওয়া আছে এবং এখানে RGB কালার আছে। আমি যদি এখন এখানে ক্লিক করি দেখেন অন্য কোনো কালার শো করতেছে না, অন্য কোনো কালার শো করতেছে না। আমি যদি প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে যদি 300 হয়ে যাচ্ছে আমার এখানে, আমি যেখানে ক্লিক করি তখন দেখেন এখানে আরও কয়েকটা কালার শো করতেছে, বিকজ অফ প্রিন্ট রিলেটেড কালারের মধ্যে ইউজ হয় হচ্ছে আপনার CMYK কালার, এটার মধ্যে ইউজ হয় হচ্ছে আপনার CMYK কালার। সো দ্যাট আপনাকে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, যখনই আমি প্রিন্ট রিলেটেড কাজ করব তখন আমাকে কি করতে হবে, CMYK কথাটাকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কাজ করতে পারবেন না, অর্থাৎ আপনি যদি প্রিন্টে যান তখন ফেটে যাবে। আর যখন ওয়েব রিলেটেড কাজ করবেন তখন এখানে 72 অটোমেটিক এবং RGB অটোমেটিক চলে আসবে। দেখেন খেয়াল করে দেখেন এখানে অটোমেটিক RGB চলে আসছিল, খেয়াল করেন দেখেন ওয়েবে যাওয়ার সাথে সাথে হচ্ছে RGB চলে আসছে, কারণ হচ্ছে ওয়েবের জন্য ডিফল্ট কালারই হচ্ছে RGB মোড, এজন্য এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আপনি যে কাগজটা দিচ্ছেন, অর্থাৎ আপনি যে ক্যানভাসটা তৈরি করতেছেন সেই ক্যানভাসটা কোন কালারে হবে। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান আর পিছিয়ে করলে অন্য কোনো কালার নিয়েও কাজ করতে পারেন, তবে যেহেতু আমরা ম্যাক্সিমামে হোয়াইট কালার নিয়ে কাজ করি আর হোয়াইট কালারের উপরে কাজ করতেই বেটার, সো দ্যাট হোয়াইট কালার রেখে কাজ করবেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ইন্টারফেস ক্রিয়েট করে আপনি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। যদি আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করেন
তাহলে হয়ে যাবে। আমি আপাতত একটা প্রিন্ট রিলেটেড কাজের জন্য মনে করেন আর কি, প্রিন্টের কাজের জন্য আমি আপাতত একটা নিয়ে আমি এখানে কি করতেছি অংশ নিয়েছি। এখন হয়তো বা বলতে পারেন এখানে আপনি তো সিএমওকে দেন নাই, আমি তো এটা প্রিন্ট করতেছি না, আমি জাস্ট আমি দেখার জন্য নিচ্ছি। আপাতত আমি কি করলাম, ক্রিয়েটে ক্লিক করে আপনার সামনে একটা ক্যানভাস নিয়ে আসলাম। এই হচ্ছে আমার ফটোশপের মধ্যে আপনি কিভাবে একটা ক্যানভাস ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ক্যানভাস ক্রিয়েট করে কাজ করতে পারেন, বা ক্যানভাসটা কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আমি আমার ক্যানভাসের যেই অংশগুলো আছে অর্থাৎ সাইজগুলো আছে এই অংশগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, কিভাবে কি করতে হবে সব কিছু সম্পর্কে জানালাম। এ নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে এটা বলবেন, আমি সলভ করে দিব। ফটোশপের মধ্যে যে মেইন যে থিমটা আছে সেই থিম সম্পর্কে একটু আলাপ করব। অর্থাৎ আমি এর আগের অংশগুলোর মধ্যে বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ফটোশপ লেয়ার বেস কাজ করে। আর আমাদের যেই হাতের ডান পাশে যে অংশটা আছে অর্থাৎ যে প্লেটটা আছে সেই প্লেটটার মধ্যে যে অংশগুলো আছে তিনটার মধ্যে আপনার লেয়ার, চ্যানেল, পাথ এই তিনটা অংশ থাকে। এর মধ্যে লেয়ারটাকে অবশ্যই আমাকে কি করতে হবে, রাখতেই হবে। কেন রাখতে হবে? বিকজ অফ ফটোশপ লেয়ার নিয়ে কাজ করে। এখন প্রথম যে কোশ্চেনটা থাকবে আপনার যে লেয়ার কি, ফার্স্ট যে কোশ্চেনটা আপনার থাকবে সেটা হচ্ছে লেয়ার কি। লেয়ার হচ্ছে 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেল। ভালো করে খেয়াল করে দেখেন, 100% ট্রান্সপারেন্ট একটা অবজেক্ট বা 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেল, যার মাধ্যমে আমি কি করতে পারি, ধাপে ধাপে আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি। একটু ভালো করে খেয়াল করবেন, লেয়ার হচ্ছে 100% ট্রান্সপারেন্ট পিক্সেল দ্বারা গঠিত একটা অবজেক্ট, যার মাধ্যমে আমি কি করতে পারি, ধাপে ধাপে আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি। এখন কোশ্চেনটা থাকতে পারে ধাপে ধাপে বলতে কেন? কারণ হচ্ছে আমি ফটোশপের মধ্যে একটা যদি ক্লিক করি তাহলে কি হয়, একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। কারণ কেন? কারণ হচ্ছে আমি যে বিষয়টা রাখতেছি অর্থাৎ আমি যে অংশটা রাখতেছি এটা সম্পর্কে আপনি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনার একটু খেয়াল করে দেখেন। এখানে কিছু ওয়াটার কালারের আমি ইমেজ নিয়ে আসছি। এই যে ইমেজটা দেখতেছেন এখানে কিন্তু একটা দুইটা কালার না, হয়তো বা 3-4টা কালারের কম্বিনেশন আছে। একটু খেয়াল করে দেখেন, এখানে নীলাভ একটা আভা আসছে, এখানে সবুজ একটা আভা আসছে, আবার এখানে হলদে টাইপের একটা আভা আসতেছে, এখানে আবার হোয়াইট কালার টাইপের একটা আভা আসতেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই কালারগুলো মিক্সিং কেন হলো? কারণ হচ্ছে এই কালারগুলো হচ্ছে ওয়াটার ছিল, অর্থাৎ বেশি পানীয় জাতীয় ছিল। যখন এটা একটা পাত্রে রাখা হয়েছে এর উপরে যখন আবার আরেকটা কালার দিছে তখন দেখবেন এইটার সাথে আরেকটার সাথে মিশে গেছে। আবার যখন ওটার মধ্যে আরেকটা কালার দিছেন ওইটাও কিন্তু আগেরগুলোর সাথে মিশে গেছে। অর্থাৎ যতগুলো কালারই দেওয়া হোক না কেন একটার সাথে একটা মিশে যাচ্ছে। কারণ কেন? কারণ হচ্ছে সবগুলো খুব পাতলা, খুবই কালারগুলো খুবই পাতলা, এজন্য একটার সাথে একটা মিলে যাচ্ছে। কিন্তু যদি আপনি এখানে একটু সলিড কালার লিখেন, সলিড কালার যদি আমি লিখি তখন আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে সলিড কালারগুলো দেখতেছেন এখানে অনেকগুলো কালার আছে, দেখেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা। কারণ কেন জানেন? আমি এটাও নাকে দেখেন, জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি মনে করেন যে ব্ল্যাক কালার, একদম ঘন ব্ল্যাক কালার আপনি কি করলেন, রাখলেন কোথাও, তার উপরে হচ্ছে হোয়াইট কালার রাখলেন। আপনি যদি কোনো গ্লাসের মধ্যে রাখেন খুব সহজে দুইটার মধ্যে পার্থক্য করতে পারেন যে এতটুকু ব্ল্যাক এতটুকু হোয়াইট। কারণ কেন? তারা হচ্ছে মিশতেছে না। কিন্তু আপনি যদি ওয়াটার কালার রাখেন অর্থাৎ অর্ধেকটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে যদি আপনি পানি রাখেন আবার যদি হোয়াইট কালারে পানি দেন দেখবেন দুইটা একাকার হয়ে গেছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে মধ্যেখানে কোনো ধরনের বাধা নাই, দুইটাই একসাথে হয়ে যাচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ফটোশপের মধ্যে যে আমি যে কাজগুলো করি এই কাজগুলো যাতে একটার সাথে একটা না মিশে যায়, প্রত্যেকটা যাতে আলাদা আলাদা থাকে, এজন্য হচ্ছে আমাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। এজন্য এই লেয়ারটা হচ্ছে ম্যান্ডেটরি। আপনি এখানে যাই করেন না কেন লেয়ারটা হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, দ্বিতীয় যে কোশ্চেনটা আছে যে সেটা হচ্ছে লেয়ার কত প্রকার? লেয়ার হচ্ছে 5 প্রকার। অর্থাৎ ফটোশপের মধ্যে কাজ করার সময় আমি 5 ধরনের লেয়ার নিয়ে কাজ করতে পারবো। সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কথা দিচ্ছি, মানে বলতেছি। নাম্বার 1 হচ্ছে আমি আপাতত এখান থেকে একটু পরে আপনাদেরকে বলবো, আপাতত আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এখানে একটা কি করতেছি, একটা শেপ ক্রিয়েট করলাম। একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, আমি একটা কিছু একটা তৈরি করলাম। খেয়াল করে দেখেন আমি যখন এখানে একটা তৈরি করছি সাথে সাথেই হচ্ছে এখানে একটা অংশ তৈরি হয়ে গেছে, সাথে সাথেই হচ্ছে একটা কিছু একটা তৈরি হয়ে গেছে। আমি সাপোজ মনে করেন এখানে কিছু একটা লিখলাম,
আমি কিছু একটা লিখলাম, একটু খেয়াল করে দেখেন, সাথে সাথে এখানে আপনার একটা কিছু তৈরি হয়ে গেছে। এরপর খেয়াল করে দেখেন, আমি সাপোজ মনে করেন একটা ইমেজ নিয়ে আসলাম, মনে করেন আমি একটা ইমেজ নিয়ে আসলাম, আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দিব। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার লেয়ারটা কি, লেয়ার কত ধরনের হয়, কি কি ধরনের হয়, এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে জানতে হবে। দেখেন খেয়াল করে দেখলেন, এইখানেও আমার একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এইখানেও আমার একটা লেয়ার ক্রিয়েট, অর্থাৎ একটা অংশ আসছে, এখানেও দেখেন একটা লেয়ার আসছে। এরপর আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন আমি এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলাম এবং আমি এখানে কি করলাম, এটাকে রাখলাম। এখানে হচ্ছে আরেকটা লেয়ার চলে আসছে, এখানে হচ্ছে আরেকটা চলে আসছে। এরপর আমি আরও একটা তৈরি করলাম। এগুলি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এগুলি সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো, জানানোর পর আপনাদেরকে কি করব, এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমি এখানে কিছু অপশন রাখছি, আমি যত কিছুই করছি সাথে সাথে হচ্ছে এখানে একটা কিছু রেডি হয়ে গেছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা লেয়ার, প্রত্যেকটা হচ্ছে এক একটা লেয়ার, বুঝতে পারছি কথাটা? এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা লেয়ার। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি যখনই কিছু একটা নিব অটোমেটিকলি একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এক্ষেত্রে আমাকে লেয়ার ক্রিয়েট করতে হবে না, অর্থাৎ আমাকে লেয়ার নিতে হবে না। আপনি এখানে লিখবেন, আপনার একটা লেয়ার ক্রিয়েট হবে। আপনি এখানে একটা শেপ নেবেন, আপনার একটা লেয়ার ক্রিয়েট হবে। আপনি এখানে আরেকটা শেপ নেবেন, ওটাও লেয়ার ক্রিয়েট হবে, অর্থাৎ অটোমেটিকলি লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে। এটা আপনাকে লেয়ারটা ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, যেই বিষয়টা নিয়ে একটু কথা বলতেছিলাম সেটা হচ্ছে লেয়ার কত প্রকার। লেয়ার 5 প্রকার। এখন একটা কোশ্চেন আপনার থাকতে পারে, আপনি আমাকে বললেন লেয়ার 5 প্রকার, আমি আপনার কথা বিশ্বাস করে নিব লেয়ার 5 প্রকার, এটা কি হতে পারে কিনা? একটু খেয়াল করে দেখেন, এই যে অংশটা আছে, লেয়ার প্লেটটা যে দেখতেছেন, এই লেয়ার প্লেটটার উপরে দেখেন 5টা সিম্বল আছে, 1 2 3 4 5। এই 5টা সিম্বল হচ্ছে 5টা লেয়ারের অংশ। এখন ফটোশপের মধ্যে কি কি লেয়ার ইউজ হয়, কোন কোন ধরনের লেয়ার থাকতে পারে, কোন কোন লেয়ার নিয়ে কাজ করতে পারি, সেই বিষয়গুলো একটু কথা বলি এবং কোন কোন লেয়ারের নাম কি কি সেটা সম্পর্কে একটু জানি। প্রথমে যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা হচ্ছে এই অংশটার মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন, বাকি যে লেয়ার প্লেটগুলো আছে সবগুলো কিন্তু চলে গেছে, এখন জাস্ট একটা আছে, এখন জাস্ট একটা আছে। কারণ কেন? কারণ হচ্ছে আমি যদি এই লেয়ারটার উপরে যদি মাউসটা নেই, তখন দেখবেন এখানে একটা নাম দেখাচ্ছে, যার নাম হচ্ছে ফিল্টার ফর পিক্সেল লেয়ার। অর্থাৎ আমরা ফটোশপের মধ্যে যত ইমেজ রেডি করব, যত ইমেজ নিয়ে কাজ করব, প্রত্যেকটা ইমেজের ওই ইমেজ লেয়ারগুলোর নাম হচ্ছে পিক্সেল লেয়ার। এটা হচ্ছে 1 নাম্বার। অর্থাৎ আপনি যত ইমেজ নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা ইমেজের জন্য যেই লেয়ারটা ক্রিয়েট হবে ওই লেয়ারটার নাম হচ্ছে পিক্সেল লেয়ার। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, আমি যদি আবার সবগুলোকে ফিরিয়ে আনতে চাই, আবার এখানে আমি ক্লিক করব, তাহলে সবগুলো আবার ফিরে চলে আসবে। দ্বিতীয়টা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, সরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমি যদি ক্লিক করি, এখানে দেখেন একটা অ্যাডজাস্টমেন্টের একটা লেয়ার এখানে অ্যাক্টিভ আছে, বাকিগুলো সব হাইড হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি জিনিস? আপনি কোনো লেয়ারের উপর কাজ করছেন, অর্থাৎ কোনো ছবির উপর নিয়ে কাজ করছেন, ওকে আপনি একটু হাইড করছেন, অর্থাৎ আর সুন্দর করছেন, বা আপনি ওকে কিছু দূর করে ফেলছেন, অর্থাৎ ওর কিছু দাগ ছিল ওকে দূর করে ফেলছেন, এই যে কাজগুলো করছেন, এই জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা বিষয় আছে। অর্থাৎ আমি অ্যাডজাস্ট করতেছি ইমেজটাকে, এর জন্য যেই ইমেজটা ব্যবহৃত হয় ওই লেয়ারটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওই লেয়ারটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এরপর হচ্ছে এখানে টি দেওয়া আছে, এই টির মাধ্যমে বোঝায় হচ্ছে টেক্সট লেয়ার। অর্থাৎ আপনি আপনার কাজের মধ্যে যতগুলো লেয়ার আছে তার মধ্যে থেকে লিখার যে লেয়ারগুলো আছে ওই লেয়ারগুলোর নাম হচ্ছে টেক্সট লেয়ার। যেমন আমি খেয়াল করে দেখেন, আমি টিতে ক্লিক করলাম, শুধু আমার গ্রাফিক্স কথাটা আছে, বাকি একটাও লেয়ার নাই, সবগুলো চলে গেছে। এরপরে খেয়াল করে দেখেন, এইখানে একটা সিম্বল আছে, এই সিম্বলটার নাম হচ্ছে শেপ লেয়ার। এখানে একটা কথা বলে রাখি,
এই যে খেয়াল করে দেখেন, এই যে সিম্বলটা দেখতেছেন, এই সিম্বলটা আর এই সিম্বলটা দেখেন সেম, এই সিম্বলটা আর এই সিম্বলটা দেখেন সেম, এটা আর এটা দেখেন সেম, বুঝতে পারছি? তো এইটার নাম হচ্ছে শেপ লেয়ার, এবং এই শেপ লেয়ারটাই হচ্ছে ফটোশপের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি যদি ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন আমার শেপ লেয়ারগুলো এখানে শো করতেছে। এরপরে যে লেয়ারটা আছে তার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট লেয়ারের মধ্যে যদি আমি ক্লিক করি, তখন দেখেন আমার স্মার্ট অবজেক্ট লেয়ারগুলো চলে আসছে। প্রথমত আমি একটা কথা বলে রাখি, আমি স্মার্ট অবজেক্ট লেয়ার থেকে শুরু করি। সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার কী ধরনের কাজ করে। সাধারণত আমরা অনেকে হয়তো বা শুনছি বা দেখছি যে মার্কেট প্লেসগুলোর মধ্যে, সরি আপনার যে গুগলের মধ্যে যদি যায়, আমি গুগলে গিয়ে যদি একটু সার্চ করি যে আপনার লগো লিখে যদি সার্চ করি, সাপোজ মনে করেন যে কোনো ডিজাইন লিখে সার্চ করলে, এখানে খেয়াল করে দেখবেন যে আপনার এই যে ডিজাইনগুলো যে দেখতেছেন, এই ডিজাইনগুলো দেখবেন যে কোনো কিছুর মধ্যে অ্যাড করা আছে, অর্থাৎ কোথাও মধ্যে মনে হচ্ছে আটকানো আছে। এই খেয়াল করে দেখেন, মনে হচ্ছে কোথাও ডিজাইনের মধ্যে আটকানো। আবার খেয়াল করে দেখেন, এখানে খেয়াল করে দেখেন বিভিন্ন জায়গায়, এরপর এখানে দেখেন এই যে অংশগুলোর মধ্যে দেখেন কোথাও জানি আটকানো, এগুলোকে বলা হয় মকআপ, এগুলোকে বলা হয় মকআপ। দেখেন খেয়াল করে দেখেন পিছনে একটা দেয়ালের মতো, এটার মধ্যে এটাকে আটকিয়ে আছে, এরকম টাইপের একটা অপশন থাকে। এগুলোকে এভাবে আটকিয়ে থাকে। এই যে অংশগুলো দেখতেছেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার মকআপ বলে। এই মকআপ করার জন্য আমার এই স্মার্ট অবজেক্ট লেয়ার ইউজ করতে হবে, এই স্মার্ট অবজেক্ট লেয়ার আমাকে ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে যে শেপ লেয়ারটা আছে, এই শেপ হচ্ছে আপনি এখানে যত শেপ তৈরি করবেন, অর্থাৎ আমাদের যে শেপ টুল আছে, সেই শেপ টুলের মাধ্যমে আমি যত শেপই আমি এখানে তৈরি করি না কেন, সবগুলো কি হবে, শেপ লেয়ারে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন শেপ লেয়ারে ক্লিক করলাম, শেপ লেয়ারে ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখেন জাস্ট শেপ লেয়ারগুলো আছে, আর একটা লেয়ারও নাই। এই যে বিষয়টা আছে, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি? এই বিষয়টা হচ্ছে ফিল্টারিং বলে। ফিল্টারিংটা জিনিসটা কি? ফিল্টারিংটা হচ্ছে আপনার অনেকগুলো অংশের মধ্যে থেকে আপনি চাচ্ছেন যে লেখাগুলোকে বের করে নিয়ে আসতে। আপনি মনে করেন 50 টাকার আপনার অনেকগুলো টাকা আছে, সেই টাকা থেকে আপনি চাচ্ছেন যে 50 টাকার যে নোটগুলো আছে সেগুলো আপনাকে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। এখন আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি একটা করে বের করতে হবে, ম্যানুয়ালি একটা করে বের করতে হবে। কিন্তু আপনার যদি লেয়ারের মধ্যে যে ফিল্টারিং সিস্টেমটা আছে, সেটা হচ্ছে আপনার যদি 50টা মনে করেন লিখার লেয়ার আছে, কারণ এখানে আরেকটু ছোট একটা কথা বলে রেখি যে আমি যত কাজই করি না কেন একটা লেয়ার ক্রিয়েট হবে। দেখেন খেয়াল করে দেখেন, আমি যাই করি না কেন একটা লেয়ার ক্রিয়েট হবে। তো যখন আমার এরকম লেয়ার ক্রিয়েট হইতেই থাকবে, দেখবেন যে আপনার এখানে অনেক লেয়ার চলে আসছে। আমি যত কিছু যাই কিছু তৈরি করি না কেন, দেখবেন এখানে এরকম লেয়ার লেয়ার লেয়ার, মানে সবগুলো জাস্ট লেয়ার হয়ে যায়। এমনও হতে পারে যে আপনার একটা কাজের মধ্যে 1-150 লেয়ার চলে আসতে পারে। এই সম্পর্কে একটু ছোট্ট একটা কথা বল, একটু খেয়াল করে দেখেন। এই যে আপনার একটা ডিজাইন আছে, এই যে একটা ডিজাইন আছে, এইখানে দেখেন একটা কাজ আছে, এইখানে একটা কাজ, এইখানে একটা কাজ। আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে জিনিসটা, দেখি যদি এটা অনেক ছোট, বড় কোনো ইমেজ আছে কিনা দেখি, জাস্ট এটাই দেখেন আপনি একটু। এখানে দেখেন অনেকগুলো কাজ আছে, ছোট ছোট আপনার ইলিপস আছে, তারপর হচ্ছে এখানে কিছু ডিজাইন আছে, এখানে ডিজাইন আছে অনেকগুলো। অর্থাৎ এরকম একটা কাজ করতে গেলে আপনার দেখা যাবে ফটোশপের মধ্যে 1-150 লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন ওই 1-150 লেয়ার থেকে আপনার যে লিখা লেয়ারগুলো আছে সেগুলোকে বের করে নিয়ে আসতে। আপনি কি করতে পারেন, জাস্ট টেক্সটের মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি শুধু লিখা লেয়ারগুলো আপনার সামনে চলে আসবে, বাকিগুলো সব হাইড হয়ে যাবে। এখন আপনি চাইলে ইচ্ছে করলে এই লেয়ার নিয়ে খুব সহজেই কাজ করতে পারেন। খেয়াল করে দেখেন আমি খুব সহজে আমি এটা নিয়ে কাজ করতেছি, অর্থাৎ লিখা লেয়ারটা নিয়ে আমি কাজ করে ফেলতে পারতেছি। আবার যখন আমার কাজ শেষ, তখন আমি শেষ করে দিলাম, চলে গেল। বুঝতে পারছি কথাটা? এইভাবে আমি লিখা লেয়ার নিয়ে, অর্থাৎ যেই লেয়ারটা প্রয়োজন সেই লেয়ারটা নিয়ে কাজ করতে পারবো। সো মেইন যে থিমটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ লেয়ার। লেয়ার কি জিনিস? লেয়ার হচ্ছে আপনার 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেল বা অবজেক্ট, যার মাধ্যমে আমি ধাপে ধাপে আমার কাজগুলো করতে পারি। 2 নম্বর হচ্ছে লেয়ার কত প্রকার? লেয়ার হচ্ছে 5 প্রকার। 1 হচ্ছে পিক্সেল লেয়ার, 2 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, 3 হচ্ছে টেক্সট লেয়ার, 4 হচ্ছে শেপ লেয়ার, 5 হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। এখন একটা কোয়েশ্চেন যে আপনার একটু থাকতে পারে, সেটা হচ্ছে
এই যে লেয়ারগুলো আছে, আমি কি লেয়ারকে আমাকে আলাদা আলাদা ক্রিয়েট করতে হবে? না, আপনাকে আলাদা আলাদা ক্রিয়েট করতে হবে না। লেয়ার কি করতে হবে, আপনি যখনই কোনো কিছু তৈরি করবেন অটোমেটিকলি আপনাকে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখানে অটোমেটিকলি আপনার একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি কোনো কিছু এখানে তৈরি করছি বিধায় এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি চাচ্ছি একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করতে, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি একটা, অর্থাৎ ব্ল্যাঙ্ক একটা লেয়ার ক্রিয়েট করতে। এটা কি পসিবল? অবশ্যই একটা পসিবল। কারণ কেন, কিভাবে? এইখানে যে খেয়াল করে দেখেন, আমাদের যে লেয়ার প্লেটটা আছে, এই লেয়ার প্লেটের এই জায়গার মধ্যে একটু দেখেন, আমি একটু জুম করে দেখাই আপনাকে, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার একটা অপশন পাবেন, এখানে একটা অপশন পাবেন যার নাম হচ্ছে ক্রিয়েট লেয়ার। আমি যদি এই ক্রিয়েট লেয়ারে ক্লিক করি, তখন দেখবেন আমার সামনে নিউ একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, যেটার মধ্যে কোনো কিছু নাই, অর্থাৎ কোনো শেপ নাই, কোনো টেক্সট নাই, কোনো কিছু না, একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার ক্রিয়েট করতে পারবেন। অনেক সময় আমার প্রয়োজন হতে পারে এরকম একটা ক্রিয়েট ব্ল্যাঙ্ক লেয়ার, যদি আপনি চান ইচ্ছা করলে এভাবে করতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি কোন লেয়ারের উপর নেবেন না নেবেন সেই বিষয়টা আপনি আগে রেডি করে রাখবেন। অর্থাৎ আপনি ব্ল্যাঙ্ক লেয়ারটা কোন লেয়ারের উপর নেবেন না নেবেন সেটাকে আপনাকে ধরে নিয়ে কাজ করতে হবে। এই বিষয়টা নিয়ে আমি আরও আপনাদের সাথে ডিটেলস আলাপ করব। তো আমি আপাতত যেটা বলতেছি সেটা হচ্ছে লেয়ার কি জিনিস, লেয়ার কত প্রকার, কি কি, এবং কিভাবে আপনি একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করলাম। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, আমি আরেকভাবে হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করতে পারবো। সেটা হচ্ছে আমার যে লেয়ার প্লেটটা আছে, সেই লেয়ার প্লেটের মধ্যে উপরে যে অংশটা আছে এটার মধ্যে ক্লিক করে যদি নিউ লেয়ারে ক্লিক করি, তখন দেখেন এখানে একটা অপশন আছে, আমি যদি ওকে করে দেই তাহলে হচ্ছে আমার একটা লেয়ার চলে আসবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এই দুইটা লেয়ারের মধ্যে পার্থক্যটা কি? দুইটা লেয়ারের মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটার মধ্যে আপনি কি করতে পারবেন, ক্লিক করলে ডিরেক্ট একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়টার মধ্যে যদি এখান থেকে লেয়ার ক্রিয়েট করেন তাহলে হচ্ছে লেয়ারটার নাম দিতে পারবেন। এখন কোশ্চেন থাকতে পারে, আমি কি এখান থেকে লেয়ারের নাম দিতে পারবো না? অবশ্যই পারবেন। ডাবল ক্লিক করেই আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো যে কোনো নাম দিয়ে আপনি ইচ্ছা করলে ক্লিক করে শেষ করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। তো আশা করি লেয়ার কি জিনিস, লেয়ার কত প্রকার ও কী কী, লেয়ার কীভাবে কী করতে হয় এই বিষয়গুলো আপনারা জানছেন। এ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, সলভ করে দিচ্ছি। আমরা যখন কাজ করব অ্যাভেলেবেল আমাদের লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আমার লেয়ার প্লেটের মধ্যে অনেক লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখন এই যে লেয়ারগুলো যে ক্রিয়েট হয়ে গেল, বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এমনও হতে পারে যে আপনার লেয়ারগুলোকে ডিলিট করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা আপনি চাচ্ছেন যে আপনার লেয়ারগুলোকে ডিলিট করে ফেলতে। ক্লিয়ার? এখন আপনি আপনার লেয়ারগুলোকে ডিলিট করবেন, এর আগে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি আপনার লেয়ারগুলোকে কিভাবে সিলেক্ট করতে পারেন সেই বিষয়টা আমরা আগে জানবো, দেন হচ্ছে আমরা কিভাবে ডিলিট করতে হয় সেটা জানবো। আমি যদি কোনো কিছুকে সিলেক্ট করতে চাই তখন আমাকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হয়। এখন কোশ্চেন থাকতে পারে, পদ্ধতি বলতে কি বোঝাচ্ছেন? পদ্ধতি বলতে বোঝাচ্ছি আপনি কি টাইপের সিলেকশন চাচ্ছেন। আপনি কি অল সিলেকশন চাচ্ছেন না মাল্টি সিলেকশন চাচ্ছেন? অল সিলেকশন কি? অল সিলেকশন হচ্ছে আমার সামনে ক্যানভাসের মধ্যে যাবতীয় যা আছে সবগুলো, অর্থাৎ সবগুলো লেয়ার আমি সিলেকশন চাচ্ছি, সবগুলো লেয়ার আমি ডিলিট করে ফেলতে চাচ্ছি, এরকম চাচ্ছি সিলেকশন। এটা আপনি দুইভাবে করতে পারেন। এক, আপনি যদি উপরের থেকে ড্র্যাগ করে, আপনি যদি উপরের থেকে ড্র্যাগ করে অ্যাড করেন তাহলে আপনি কি করতে পারেন, সিলেকশন করতে পারেন। এক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে রাখি, আমি যে ড্র্যাগ করতেছি এটার জন্য এই যে উপরে যে টুলসটা আছে সেই টুলসটা ব্যবহার করতেছি। এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। এই যে টুলস বার আছে, এই টুলস বারের প্রথম যে টুলসটা আছে তার নাম হচ্ছে মুভ টুল। এই মুভ টুলটা কি, কিভাবে কাজ করে এরপরে আমি আপনাদেরকে বলতেছি, জাস্ট আগে হচ্ছে সিলেকশনের বিষয়টা নিয়ে শেষ করে ফেলতেছি। আমি এই মুভ টুলটা নিয়ে জাস্ট মুভ টুলটার মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি যদি আপনার ক্যানভাসের উপর উপরের থেকে নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন আপনার যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারই সিলেক্ট হয়ে গেছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কই এখানে তো সবগুলো লেয়ার সিলেক্ট হয়নি, এখানে তো সবগুলো লেয়ার সিলেক্ট হয় নাই। দেখেন যেই সব লেয়ার সিলেক্ট হয়েছে ওই লেয়ারগুলোর মধ্যে একটু অন্য টাইপের একটু আভা আসছে, অর্থাৎ একটু হোয়াইট কালার বেশি হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে উপরের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার, অর্থাৎ এখানে কোনো ধরনের কিছু নাই, যার জন্যে যেগুলো হচ্ছে অপশন আছে অর্থাৎ অবজেক্ট আছে ওই লেয়ারগুলো আপনার সিলেকশন দেখাচ্ছে। এটাই হচ্ছে মেইন কথা।
আপনি কি অল লেয়ার সিলেক্ট করতে চাচ্ছেন না ক্যানভাসটা পরিষ্কার করতে চাচ্ছেন, দুইটা পার্থক্য। আমি যদি আমার ক্যানভাসটা পরিষ্কার করতে চাই তাহলে হচ্ছে আমি মুভ টুল দিয়ে উপরের থেকে নিচে ড্র্যাগ করব এবং আমি কি করব, ডিলিটে প্রেস করব। আমি আমার কিবোর্ডের মধ্যে যদি ডিলিটে প্রেস করি তাহলে দেখেন আমার ফুল ক্যানভাস রেডি, ক্লিয়ার হয়ে গেছে, ফুল ক্যানভাস ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে অল লেয়ার, অর্থাৎ আমার লেয়ার প্লেটের মধ্যে যত লেয়ার আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে আপনি একদম প্রথম লেয়ারটার মধ্যে ক্লিক করবেন, আপনি আপনার কিবোর্ডের মধ্যে শিফট প্রেস করবেন এবং লাস্টের যে আপনার লেয়ারটা আছে সেই লেয়ারটার মধ্যে ক্লিক করবেন, অল লেয়ার সিলেক্টেড। এখন যদি আমি ডিলিটে প্রেস করি দেখেন সব লেয়ার আমার চলে গেছে। এটা হচ্ছে অল সিলেক্টেড দুইটা ওয়ে, অল সিলেক্টেড দুইটা ওয়ে। একটা হচ্ছে মুভ টুলের মাধ্যমে উপরের থেকে ড্র্যাগ করে আমি আমার ক্যানভাসে যা আছে তা আমি ডিলিট করে ফেলতে পারবো। দুই নাম্বার হচ্ছে আমি যদি অল লেয়ার সিলেক্ট করতে চাই তাহলে একদম উপরেরটা আমি সিলেক্ট করব, জাস্ট কিবোর্ডের মধ্যে শিফট প্রেস করব এবং লাস্টেরটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমার অল লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কি করতে পারি, আমি আমার কিবোর্ডের মধ্যে যদি জাস্ট ডিলিটে প্রেস করি তাহলে অল লেয়ার ডিলিট হয়ে যাবে। তাহলে কিভাবে আপনি, তো দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনি মুভ টুলের মাধ্যমে উপরের থেকে ড্র্যাগ করে যেটা করলেন সেটা হচ্ছে আপনার ক্যানভাসগুলো ক্লিয়ার সিলেক্ট করলেন, আর যদি আমি লেয়ার প্লেটের মধ্যে সিলেক্ট করতে চাই তখন আমাকে কি করতে হবে, একদম লাস্ট লেয়ারটা ক্লিক করবেন আর হচ্ছে একদম ফার্স্ট লেয়ারটা শিফট প্রেস করে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেন হচ্ছে আমি ডিলিট করে ফেলতে পারি। এটা হচ্ছে কিভাবে অল সিলেক্ট করলাম এবং অলগুলো ডিলিট করলাম, এর দুইটা ওয়ে। দুই নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি মাল্টি সিলেকশন করতে চাচ্ছি। খেয়াল করবেন কথাটা, আমি মাল্টি সিলেকশন করতে চাচ্ছি। মাল্টি সিলেকশন কি জিনিস, মাল্টি সিলেকশন হচ্ছে আমার এই লেয়ারটা লাগবে, এই লেয়ারটা লাগবে, এই লেয়ারটা লাগবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার যে শেপটা সিলেকশন এটা বুঝবো কিভাবে, এই জিনিসটা যে সিলেক্টেড বুঝবো কিভাবে, আর এটাকে সিলেক্ট করার ওয়ে কি, এটাকে সিলেক্ট করার ওয়ে হচ্ছে মুভ টুল দিয়ে আমি আমার শেপটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব। মুভ টুল দিয়ে যদি আমি আমার শেপটার মধ্যে একটা ক্লিক করি তাহলে হচ্ছে সিলেকশন দেখাবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার শেপটা যে সিলেকশন আছে না নাই তা বোঝার জন্য ওয়ে হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে আমার কয়েকটা পয়েন্টস দেখা যাচ্ছে, কয়েকটা পয়েন্টস দেখা যাচ্ছে। এই পয়েন্টসগুলো যদি দেখা না যায় তখন মনে করবেন যে আপনার এটা সিলেকশন না। যেমন দেখেন এটা সিলেকশন না, এটা সিলেক্টেড না। তো আমি তখনই হচ্ছে কনফার্ম হব যে আমার এটা সিলেক্টেড যদি আমার এখানে এরকম সুন্দর সুন্দর পয়েন্টসগুলো দেখা যায়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার এই পয়েন্টসটা কিন্তু এমনি এমনিই দেখা যাবে না। এই পয়েন্টসটা দেখা যাওয়ার জন্য আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এই যে আমাদের যে অপশন বারটা আছে এই অপশন বারটার মধ্যে এখানে দেখবেন একটা অটো সিলেক্ট আছে, এই অটো সিলেক্টটার মধ্যে অবশ্যই টিক দিয়ে রাখবেন এবং পাশে যে শো ট্রান্সফার অপশন আছে এটাও টিক দিয়ে রাখবেন। এখন খেয়াল করে দেখেন আমার এই সিলেকশনটা নাই, আবার যদি এটার মধ্যে টিক চিহ্ন দেই দেখেন এটার মধ্যে চলে আসছে। বলার উদ্দেশ্য হচ্ছে কখনো যদি দেখেন যে এরকম সিলেকশন হচ্ছে না তখন হচ্ছে উপরে এই টিক চিহ্ন দুইটা দেখবেন যে দুইটা টিক চিহ্ন দিলে দুটোটা টিক চিহ্ন দেওয়া আছে কিনা। এই জন্য যখনই আমরা ইনস্টল করব, ইনস্টল করার পর এই দুইটার মধ্যে আমি টিক চিহ্নটা দিয়ে রাখবো। তো এভাবে আমি কি করতেছি, আমার সিলেকশন করতেছে, আমি যেটাকে ক্লিক করতেছি ওটা কিন্তু সিলেকশন হচ্ছে। আচ্ছা, এখন একটু আগে যেটা বললাম যে আমি সিলেকশন করব মাল্টি সিলেকশন। এখন মাল্টি সিলেকশনটা কিভাবে করব, মাল্টি সিলেকশনটা যদি আমি ক্যানভাসে করি, খেয়াল করবেন কথাটা, মাল্টি সিলেকশনটা যদি আমি ক্যানভাসে করি তখন আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, যেটাকে সিলেক্ট করতে চাই ওটার মধ্যে ক্লিক করবেন, শিফট প্রেস করবেন, দেন হচ্ছে আমি কি করব, অন্য যেটা প্রয়োজন আছে সেটা আমি সিলেক্ট করব। অর্থাৎ আমি এটাকে ক্লিক করলাম, শিফট প্রেস করে ধরে রাখলাম, অন্যগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করতেছি, এখন যদি আমি ডিলিটে প্রেস করি ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমার মাল্টি সিলেকশন ক্যানভাসের মধ্যে। আর যদি মাল্টি সিলেকশনটা আমি লেয়ার প্লেটে করতে চাই তখন আমাকে কন্ট্রোল প্রেস করতে হবে। যদি আমি লেয়ার প্লেটে আমি সিলেকশন করতে চাই মাল্টি সিলেকশন তখন আমাকে কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করলে আমি এখানে সিলেকশন করতে পারবো। আর ক্যানভাসের মধ্যে যদি আমি মাল্টি সিলেকশন করতে চাই তখন আমাকে শিফট প্রেস করে সিলেকশন করতে হবে। তা সিলেকশন আমি কিভাবে করব,
সিলেকশন দুইভাবে আমি করছি, এক হচ্ছে অল সিলেকশন আর হচ্ছে মাল্টি সিলেকশন। অল সিলেকশন কি, যদি ক্যানভাসে অল সিলেকশন করতে চাই তখন মুভ টুলের মাধ্যমে ফুলটা আপনি সিলেক্ট করবেন উপর থেকে ড্র্যাগ করে। আর যদি লেয়ার প্লেটের মধ্যে সিলেকশন করতে চান তখন হচ্ছে আপনার উপরে শিফট একটার মধ্যে ক্লিক করবেন, একটা লেয়ারে ক্লিক করবেন, একদম লাস্টের লেয়ারটার মধ্যে এসে শিফট প্রেস করলে আপনার এটা অল সিলেকশন হয়ে যাবে। মাল্টি সিলেকশন আছে, মাল্টি সিলেকশন যদি আপনি ক্যানভাসে করতে চান তখন আমাকে কি করতে হবে, শিফট প্রেস করে মাল্টি সিলেকশন করতে হবে, অর্থাৎ যেটা যেটা প্রয়োজন সেটার মধ্যে আমি ক্লিক করব। আর যদি আমি লেয়ার প্লেটের মধ্যে করতে চাই তখন আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে করে একটা একটা কাজ করতে হবে। এই যে আমি কন্ট্রোল প্রেস করে করে সিলেক্ট করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি শিফট প্রেস করে করে এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি কি করতেছি, ডিলিটে প্রেস করতেছি, আমারটা ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হয়ে যাওয়ার পর আমি যদি আনফরচুনেটলি ডিলিট করে ফেলি, খেয়াল করে দেখবেন কথাটা, কোনো কারণে আমি জিনিসটা ডিলিট করে ফেলছি কিন্তু আমি ভুল করছি, তখন আমাকে এটাকে আবার ফেরত নিয়ে আসতে হবে, যেটাকে বলা হয় আনডু, যেটাকে বলা হয় আনডু। যদি আমি ডিলিট করে ফেলার পর আবার যদি আমি রিপিট করতে চাই অর্থাৎ আনডু করতে চাই তখন আমাকে কি করতে হবে, যদি আমি ফটোশপ 2020 ইউজ করি, আমি আবারও রিপিট করতেছি, আমি যদি ফটোশপ 2020 ইউজ করি তাহলে আমি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল জেড ইউজ করব, কন্ট্রোল জেড ইউজ করব। দেখি আমি এখানে আছে কিনা, যদি থাকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এডিটের মধ্যে মনে হয় থাকার কথা, যে আনডু হচ্ছে মনে হয় ফিল্টারের মধ্যে আছে। এখানে সম্ভবত কোথায় আছে আমি ইয়া করতে পারতেছি না, সেটা হচ্ছে আনডু রিডু ছিল, সম্ভবত ইমেজের মধ্যে থাকার কথা, দেখি তো। আচ্ছা, এখানে শো করতেছে কোথাও এক জায়গায় আছে, আমি ভুলে গেছি, যেহেতু আমি কিবোর্ড ইউজ করে কাজ করি এজন্য আমি এখানে আমি ইয়া করি না, আমি সরি, এখানে জানি কোথায় এক জায়গায় আছে, আমি আসলে একটা ওইটা ইউজ করি না, তো আমি সব সময় হচ্ছে কন্ট্রোল জেড ইউজ করি অর্থাৎ কিবোর্ড ইউজ করি। তো আমি যদি 2020 ইউজ করি, খেয়াল করবেন কথাটা, আমি যদি ফটোশপ 2020 ইউজ করি তখন আমি ইউজ করবো হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলেই হচ্ছে আমার কি হবে, জিনিসটা চলে আসবে, অর্থাৎ আমার আবার আন্ডু হয়ে যাবে। আর যদি 2070 ইউজ করি, এখানে একটা কথা বলে রাখি, 19, 18, 19, 20, 21 এই সফটওয়্যারগুলো ইউজ করলে আমি শুধু কন্ট্রোল জেড দিলেই কি হবে, আন্ডু রিডু হবে, আন্ডু হবে। আর যদি 17, 15, 16 ইউজ করি তখন আমাকে ইউজ করতে হবে অল্টার কন্ট্রোল জেড, অর্থাৎ আপনাকে আপনার কিবোর্ডের মধ্যে অল্টার, কন্ট্রোল এবং জেড এই তিনটা একসাথে প্রেস করে কি করতে হবে, আন্ডু রিডু করতে হবে, তিনটাকে প্রেস করে আমাকে আন্ডু করতে হবে। তো আপনি কতবার আন্ডু করতে পারবেন, আপনি ফটোশপের মধ্যে 50 বার আন্ডু করতে পারবেন, অর্থাৎ আপনি যদি এভাবে আন্ডু করতে চান আপনি 50 বার পর্যন্ত আন্ডু করতে পারবেন, অর্থাৎ পিছনে যেতে পারবেন আপনি 50 বার পর্যন্ত। বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার ফটোশপের থিম। আপনি চাইলে এটাকে বাড়াতেও পারবেন, আপনি চাইলে এটাকেও বাড়াতে পারবেন, কিভাবে বাড়াবেন না বাড়াবেন সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখাই দিব। এখন যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে, আমি যদি কোনো কিছু ডিলিট করে ফেলি ওইটা যদি আবার রিপিট করতে চাই আমি পিছনে 50টা স্টেপ পর্যন্ত যেতে পারবো। এখন আপনি 50টা স্টেপ পর্যন্ত গেলেন, যাওয়ার পরে হঠাৎ মনে হলো যে আমি বেশি চলে আসছি, আমার একটু সামনের দিকে যাওয়া দরকার, তখন আমি কি করব, আবার রিডু করব। রিডুটা কিভাবে করবেন, কন্ট্রোল শিফট জেড, অর্থাৎ কন্ট্রোল ইউজ করবেন, শিফট ইউজ করবেন, সাথে হচ্ছে জেড, এই তিনটা যদি আপনি কিবোর্ডের মধ্যে আপনি প্রেস করেন দেখেন আমি আবার সামনের দিকে আগায় যাচ্ছি। এভাবে আপনি আনডু এবং রিডু করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি কি করতে পারবেন, এভাবে আনডু এবং রিডু করতে পারেন। সো আমি আমার প্রয়োজন মতো আনডু এবং রিডু করব। আবারও আমি রিপিট করতেছি, 2017 যদি আপনারা ইউজ করেন, 15 থেকে 17 যদি ইউজ করেন সিসি, তখন আমি ইউজ করব শিফট কন্ট্রোল, কন্ট্রোল অল্টার জেড, এটা হচ্ছে আনডুর জন্য, আর রিডুর জন্য হচ্ছে শিফট কন্ট্রোল জেড। আর যদি 18, 19, 20, 21 যদি ইউজ করি তাহলে আমাকে ইউজ করতে হবে শুধু জেড, কন্ট্রোল জেড ইউজ করবেন, আর রিডুর ক্ষেত্রে হচ্ছে শিফট কন্ট্রোল জেড, তাহলে আমার কি হবে, আনডু রিডু আমি করতে পারবো। তো এভাবে আমি আমার প্রয়োজন মতো
আমার প্রয়োজন মতো আমি আমার ইমেজকে সিলেক্ট করতে পারি, ডিলিট করতে পারি এবং আনডু রিডু করতে পারি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব। আমি যদি ফটোশপ নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে টুল প্লেট ইউজ করতে হবে। যদি আমি টুল প্লেট নিয়ে কাজ না করতে পারি তাহলে কিন্তু আমি ফটোশপের কাজগুলো করতে পারবো না। বিকজ অফ আমাকে কাজ করতে হলে অবশ্যই আমাকে টুল প্লেট ইউজ করতে হবে। এর আগে আমরা যা শিখছি সেগুলো হচ্ছে আমরা ইন্টারফেস শিখলাম, আপনার লেয়ার সম্পর্কে শিখলাম, সিলেকশন সম্পর্কে শিখলাম, ডিলিট সম্পর্কে শিখলাম, আনডু রিডু সম্পর্কে শিখলাম। এগুলো শেখানোর আগে ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে কেন জানেন? এই বিষয়গুলো হচ্ছে এর পরবর্তীতে যখনই আমি কাজে নেমে যাব তখন আমার লাগবে। এজন্য আমরা প্রথম যে কাজগুলো করব সেগুলো হচ্ছে এই অপশনগুলো ভালো করে আগে দেখব, অর্থাৎ এই ভিডিওগুলো আমরা খুব ভালো করে দেখব। দেখার পরে হচ্ছে আমরা কাজে নেমে যাব। এখন আমি যদি মনে করেন আপনাকে কাজের ভিতরে কাজগুলো করি তখন আপনার কি হবে, জিনিসটা গলিয়ে যাবে। এজন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ আনার চেষ্টা করতেছি। তো এই পর্যায়ে আমরা যেটা করব, আমাদের টুল প্লেট ব্যবহার করব। তা আমি ফার্স্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের যে টুল প্লেটটা আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমাদের যে টুল প্লেট আছে এই টুল প্লেটটা প্রয়োজনীয় যাবতীয় টুলস দ্বারা সজ্জিত আছে। এখানে প্রয়োজনীয় যাবতীয় টুলস দ্বারা সজ্জিত আছে। এর মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ টুলসগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ যেই টুলস যখন প্রয়োজন পড়বে ওই টুলস নিয়ে আমরা কাজ করব। এখন আমরা কাজ করব হচ্ছে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে মুভ টুলের বিষয় নিয়ে কথা বলবো। মুভ টুলটা কি? মুভ টুলটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে ফটোশপের মধ্যে কাজ করার জন্য প্রধান টুলস। অর্থাৎ আপনি যদি এখানে কাজ করার জন্য যে কোনো টুলস নিয়ে কাজ করার জন্য যদি ইউজ করতে চান তখন আপনাকে মুভ টুলটা ইউজ করতে হবে। এটার যদি আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যদি হাতের মতো কোনো টুলস নিয়ে কাজ করতে চান তখন এখানে আমাকে মুভ টুল নিয়ে কাজ করতে হয়। মুভ টুলটা ফটোশপের মধ্যে হাতের মতো কাজ করে। এখন হাত দিয়ে আপনি কি করতে পারেন? হাত দিয়ে আপনি কোনো অবজেক্ট ধরতে পারেন, ওটাকে ফেলে দিতে পারেন বা সরিয়ে ফেলতে পারেন, ইচ্ছে করলে ওটাকে ঘোরাতে পারেন, ইচ্ছে করলে এটাকে টেনে বড় করে ছোট করতে পারেন। এই যে বিষয়গুলো আছে হাত দিয়ে, এই হাত দিয়ে কাজগুলোর যে কাজগুলো আছে ফটোশপের মধ্যে আপনার মুভ টুলটা সেই সেম কাজগুলো করবে, সেই সেম কাজগুলো আপনার করবে। কিভাবে কাজগুলো করে সেই সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। আমি আপনাদেরকে এই মুভ টুল সম্পর্কে বোঝানোর জন্য আপাতত আমি একটা শেপ ক্রিয়েট করে দিচ্ছি। এর পরবর্তীতে শেপ কিভাবে কাজ করে, শেপ নিয়ে আপনি কি নিয়ে কাজ করতে পারবেন, ফুল আপনাদেরকে ডিটেলস দেখায় দিব। আমি আমার সামনে একটা শেপ আছে, একটু খেয়াল করে দেখেন। আমার সামনে একটা অবয়ব আছে যার কালারটা হচ্ছে কালো। এই যে জিনিসটা যে আছে এটা হচ্ছে এখন সিলেকশন আছে, খেয়াল করে দেখেন। এটা এখন সিলেকশন আছে, কারণ হচ্ছে এর আগের অংশগুলোর মধ্যে আমরা বলছি যে একটা জিনিস যদি সিলেকশন থাকে, একটা অবজেক্ট যদি সিলেকশন থাকে সেটা বুঝতে পারবো তার অবয়বের মাধ্যমে। কি অবয়ব? তার মধ্যে কয়েকটা জিনিস প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? তার মধ্যে এরকম অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ পেনগুলো, আপনার ছোট ছোট পয়েন্টসগুলো শো করবে, যার মাধ্যমে আমি বুঝতে পারবো এটা সিলেকশন আছে কিনা, এটা সিলেকশন আছে কিনা। যদি আমার এরকম পয়েন্টসগুলো শো করে তখন আমি মনে করব এই সিলেকশন আছে। এই যে সিলেকশনটা যে আছে, এই সিলেকশনটা করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, মুভ টুলটা ব্যবহার করতে হবে। প্রথমে আমাকে যেটা করতে হবে, মুভ টুলের মাধ্যমে তাকে একটা ক্লিক করতে হবে। যদি আমি তাকে ক্লিক না করি তাহলে আমি তার উপর কোনো ধরনের ইফেক্ট দিতে পারবো না। উইদাউট সিলেকশন আমি কোনো ধরনের ইফেক্ট তাকে আমি দিতে পারবো না। তো মুভ টুলের প্রথম কাজ হচ্ছে আমি কোনো কিছু সিলেক্ট করতে পারবো, এটা হচ্ছে মুভ টুলের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে এর মধ্যে আপনি কিছু কাজ করতে পারবেন। কি কাজ করতে পারবেন? তাকে আপনি স্থানান্তরিত করতে পারবেন। আমরা যেরকম একটু আগে বললাম যে হাত দিয়ে আমি একটা জিনিসকে কোথাও থেকে কোথাও সরাতে পারি, এইভাবে ইচ্ছে করলে কি করতে পারবো, আমি আমার প্রয়োজন মতো সরাতে পারবো। আমি আমার প্রয়োজন মতো কি করতে পারবো, সরাতে পারবো। এটা হচ্ছে মুভ টুলের দ্বিতীয় কাজ, অর্থাৎ আমি মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবো বা ধরতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে আমি তাকে মুভ করতে পারবো, যে কোনো জায়গায় আমি তাকে মুভ করতে পারবো। নাম্বার 3 হচ্ছে আমি তাকে স্কেলিং করতে পারবো। আমি তাকে এই যে কর্নারগুলো ধরে, যে কোনো সাইডগুলো ধরে আমি কি করতে পারবো, স্কেলিং করতে পারবো। আমি আমার প্রয়োজন মতো তাকে আমি কি করতে পারতেছি, স্কেলিং করতে পারতেছি। বুঝতে পারছি? স্কেলিং করতে পারছি।
এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফটোশপের মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো শেপকে ছোট বড় করেন, কোনো শেপকে যখন আপনি ছোট বড় করেন, করার পর আপনাকে অনুমতি নিতে হবে বা সে আপনার কাছ থেকে অনুমতি নিবে যে সে আপনার এই শেপটাকে ছোট বা বড় করবে কিনা। যেমন আমি শেপটাকে ছোট বড় করলাম, করার পর আমি যদি এখন মুভ টুলে যাই, তখন আপনার সামনে এরকম একটা পপ আপ, যদি আপনি 2020 ইউজ করেন তাহলে এই পপ আপটা আর আসবে না। আপনি মুভ টুলটার মধ্যে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে এটা ওকে হয়ে যাবে, অর্থাৎ আপনার যে শেপটা ছোট বড় করছেন এটা ফিক্সড হয়ে যাবে। এখন আমার যে কথাটা আছে সেটা হচ্ছে আপনি যে ছোট বড় করলেন এটা কি করবেন, অ্যাপ্লাই করবেন না করবেন না। আপনি যদি ডোন্ট অ্যাপ্লাই দেন তখন দেখেন আমার শেপটা বড় হয়ে গেছে আগের মতো। আর যদি এরকম ছোট করার পর আমি যদি ওকে করে দেই, অ্যাপ্লাই করে দেই, তখন হচ্ছে সে ছোট হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি কাজ করার সময় শেপটাকে ছোট বড় করলাম, করার পর আমি যদি টিক চিহ্ন না দেই, অথবা আমি এরকম করার পর এখানে একটা টিক চিহ্ন আসবো, আমি যদি টিক চিহ্ন না দেই অথবা এখান থেকে যদি আমি অ্যাপ্লাই না করি, তাহলে হচ্ছে আমার শেপটা আগের মতো হয়ে যাবে। অর্থাৎ আপনি যে পরিবর্তনটা করছেন সেই পরিবর্তনটা পাবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, হয় এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন অথবা আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, যে কোনো একটা করে আপনাকে এটা ফিক্সড করতে হবে। তো মুভ টুলের মাধ্যমে আমি একটা শেপকে সিলেক্ট করতে পারি, একটা মুভ করতে পারি। 3 নম্বরটা হচ্ছে আমি স্কেলিং করতে পারি। 4 নম্বরটা হচ্ছে আমি এই কর্নারে ধরে ডিক্রিজ ইনক্রিজ করতে পারি, অর্থাৎ আমি ইচ্ছে করলে এভাবে ডিক্রিজ ইনক্রিজ করতে পারি। আপনি চাইলে এভাবে ডিক্রিজ ইনক্রিজ করতে পারেন। আপনি যদি এটাকে রেশিও মেনটেন করে ডিক্রিজ ইনক্রিজ করতে চান, রেশিও মেনটেন কী জিনিস? রেশিও মেনটেন হচ্ছে এই যে দেখেন আমি ডিক্রিজ ইনক্রিজ করতেছি, এই যে ডিক্রিজ ইনক্রিজ যে করতেছি, খেয়াল করে দেখেন এইটার এই কর্নারটা ফিক্সড আছে আর এই 3টা কর্নার এটা ছোট বড় হচ্ছে। আমি যদি রেশিও মেনটেন করি, অর্থাৎ আমি যদি আমার কিবোর্ডের মধ্যে শিফট এবং অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে যদি আমি ক্লিক করি, এখন দেখেন চারো কোণাটাই একদম সমানভাবে ছোট বড় হচ্ছে। এতক্ষণ যেটা হচ্ছিল ও ওর মতো ছোট বড় হচ্ছিল, এটা কোনো সাইজ নাই, ও ওর মতো ছোট বড় হচ্ছিল। কিন্তু আমি যদি আমার কিবোর্ডের মধ্যে শিফট এবং অল্টার এই দুইটা যদি প্রেস করি এবং যদি ছোট বড় করি, দেখেন একদম সমানভাবে ছোট বড় হচ্ছে, সমানভাবে ছোট বড় হচ্ছে। সো আমি কি করতে পারি, মুভ টুলের মাধ্যমে 4 নম্বর কাজ হচ্ছে ডিক্রিজ ইনক্রিজ করতে পারি। 5 নম্বর কাজ হচ্ছে আমি যদি কর্নারে যাই, একটু খেয়াল করে দেখেন, আমি যদি এই শেপটার বাইরে যাই, মুভ টুলটা যদি জাস্ট বাইরে নিয়ে যাই, তখন দেখেন একটা রাউন্ডের মতো অপশন আসছে, অর্থাৎ একটা রোটেট অপশন আসছে। আমি ইচ্ছা করলে এটাকে কি করতে পারবো, এভাবে ঘোরাতে পারবো। আপনি চাইলে মাউসটা ধরে এভাবে ঘোরাতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো ঘোরাতে পারবেন। ঘোরাতের পর এন্টার প্রেস করলে আপনার আগের মতো হয়ে যাবে। আপনার যদি আবার আগের অপশনটা চলে আসতে চান, তখন কন্ট্রোল জেড ইউজ করবেন, তাহলে আপনি কি করতে পারবেন, আগের মতো চলে আসতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মুভ টুলের কাজ। মুভ টুলের মাধ্যমে আমি কি করতে পারবো, সিলেকশন করতে পারবো, মুভ করতে পারবো, স্কেলিং করতে পারবো, ডিক্রিজ ইনক্রিজ করতে পারবো এবং রোটেট করতে পারবো। এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো মুভ টুল দিয়ে আপনি আপনার কাজগুলোকে সম্পাদন করতে পারেন। তা আশা করি মুভ টুল কীভাবে কাজ করে, কী সিস্টেমের কাজ করে, এই বিষয়গুলো আমরা জানতে পারছি বা বুঝতে পারছি। এই নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, সলভ করে দিচ্ছি। ফটোশপের যে টুল প্লেট আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ফটোশপের যে টুল প্লেটটা আছে, এই টুল প্লেটটার মধ্যে আমার আরও কয়েকটা টুলস আছে যেগুলো খুবই বেশি প্রয়োজন হয়।